সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মিফতু, ইঞ্জিনিয়ার মিফতু। আমি তোমাদের আজকের কেমিস্ট্রি ক্লাসটি নেব। তো কেমিস্ট্রির এই যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ভিত্তিক ক্লাসটি আজকে হবে। তো প্রথমে আমি হালকা একটু কথা বলে নিতে চাই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন এখনই ভার্সিটির অ্যাডমিশন ঢাকা ভার্সিটির অ্যাডমিশনের জন্য এখনই কেন পড়তে চাচ্ছি। এটার কারণ ভাইয়া এই যে এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিটা যখন খুব দ্রুত বা আল্লাহর রহমতে যখন শেষ হয়ে আসবে, তার ঠিক পরপরই দেখবা এইচএসসি পরীক্ষা খুব দ্রুত চলে এসেছে এবং ঠিক তার পরপরই দেখবা যে অ্যাডমিশনটাও খুব দ্রুত চলে এসেছে। তো তখন আমরা এত বেশি সময় পাবো না দেখে আমরা এখনই শুরু করতেছি। এবং আমরা জানি যে অ্যাডমিশনের পরীক্ষাটা হয় পুরোপুরি এইচএসসি বেস করে। সুতরাং এইচএসসি পড়ালেখার সাথে যেহেতু পুরোটাই সম্পর্ক আছে, সুতরাং কেন নয় আমরা একটু এই সুযোগে এই লকডাউনের ভেতরে বা এই চলমান পরিস্থিতির ভেতরে আমাদের নিজেদেরকে একটু উন্নত করে ফেলি। এবং আজকে আমি যেটা পড়াতে চাচ্ছি, এসব পড়ালেখা করা যাক। এখন আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো গুণগত রসায়ন হচ্ছে প্রথম পেপারের সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কিছু কোশ্চেন আসে। আমি মোটামুটি ওই জিনিসগুলো ফলো থ্রু করব যে কিভাবে ওই সবের অ্যান্সার দিতে হয়, কিভাবে কম সময়ে জিনিসগুলো পড়ে ফেলতে হয়। আর সেকেন্ডলি, গত বছর থেকে ঢাকা ভার্সিটিতে একটা নতুন নিয়ম চালু হয়েছে যে আমরা জানি যে এখন থেকে হচ্ছে গিয়ে যে অবশ্যই কিছু মার্কসের প্রশ্ন হচ্ছে কি থাকবে, রিটেন থাকবে। তো রিটেন কোশ্চেন মানে বুঝতেই পারতেছো তোমরা যে কিছুটা হলেও কনসেপচুয়াল বেসড কোশ্চেন কিন্তু থাকবে। এবং গত বছরের কোশ্চেন পর্যালোচনা করে দেখছি আমরা যে এই কনসেপ্টগুলো কিন্তু খুব একটা কঠিন না। তুমি এই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি এইচএসসির আইডিয়া থেকে আরামসে অ্যান্সার দিয়ে দেওয়া যায়। স্পেশালি গুণগত রসায়ন থেকেই যেমন গত বছরের কনসেপচুয়াল কোশ্চেন এসেছিল বোর তত্ত্ব থেকে, বোরের পরমাণু মডেল থেকে। তো বোরের পরমাণু মডেলের কনসেপ্ট তো খুবই সোজা। সো এইরকম কনসেপচুয়াল কোশ্চেনে আসবে বলে আশা রাখা যাচ্ছে। তো আমরা ওই কনসেপ্ট সহ এমসিকিউ সহ সবকিছুই সলভ করতে যাচ্ছি। তো আসো আমরা শুরুতেই আজীবনের যে পড়াটা আমরা মোটামুটি ক্লাস 8-9 থেকে সেই রাদারফোর্ড পড়ে আসতেছি, এখন আবারও শুরু করব রাদারফোর্ড দিয়ে। কারণ রাদারফোর্ড দিয়ে আমরা বোরে যেতে পারবো এবং বোরের পরে আরো কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পারবো। সো আসো আমরা শুরু করি রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে। তো আমরা মোটামুটি সবাই জানি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমাদের কি নামে ডাকা হয়? পরমাণুর সৌর মডেল। কেন? কারণ এখানে সূর্যের সাথে কিছু জিনিস তুলনা করা হয়েছে। আসো আমরা দেখবো এই ব্যাপারটাই যে এই তুলনাগুলো কতটা যুক্তিযুক্ত, কিভাবে সম্ভব, এই ব্যাপারগুলো আমরা সবগুলা এখন দেখে ফেলে আসো। তো রাদারফোর্ড তার যে এই তত্ত্বটা, রাদারফোর্ডের পরমাণু মডেলটা তিনি এটা প্রদান করেছেন কিসের পরে? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা শেষে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে অবশ্যই পরমাণুর ভেতরে কোনো না কোনো একটা ভারী বস্তু বা নিউক্লিয়াস আছে। এর উপর ভিত্তি করে তিনি তার বাকি কর্মকাণ্ড এগিয়ে নেন। তো কি কর্মকাণ্ড আসো দেখি। তিনি বলেন যে এই গোলাকার পরমাণু ভেতরে বা একেবারে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত একটি ভারী বস্তু বিদ্যমান এবং এই ভারী বস্তুটার নামই তিনি কি প্রদান করলেন? এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াস যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো পরমাণুর তুলনায় কিন্তু নিউক্লিয়াসটা খুব একটা বড় না, খুবই নগণ্য। অ্যাকচুয়ালি আমি একটু বড় করে এঁকেছি, কিন্তু নিউক্লিয়াসের আয়তন পুরো পরমাণুর তুলনায় খুবই নগণ্য। কিন্তু এত ছোট একটা জায়গার মধ্যে এই নিউক্লিয়াসটা পরমাণুর প্রায় পুরো ভর এবং প্রায় পুরো ধনাত্মক চার্জটুকুই নিয়ে বসে আছে, ঠিক আছে, পঞ্জীভূত করে রাখছে। তো গেল আমাদের নিউক্লিয়াসের বর্ণনাটা গেল। তিনি যেহেতু নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন, সুতরাং প্রথমেই তিনি হচ্ছে এই নিউক্লিয়াসের কথাটা বলে ফেলছেন। সেকেন্ডলি, তিনি যে সেকেন্ড স্টেটমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে পরমাণু সমূহ বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। ওভারঅল একটা পরমাণুর কোনো চার্জ থাকতে পারে না। এখন আমরা দেখতেছি যে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, তাহলে অবশ্যই এই চার্জটাকে নিউট্রাল বানানোর জন্য কি করা লাগবে? অবশ্যই নেগেটিভ কিছু জিনিস থাকা লাগবে। এই নেগেটিভ জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রন। সো এই ইলেকট্রনগুলো কত পরিমাণে থাকবে? যতটুকু পজিটিভ চার্জ আছে ঠিক ততটুকুই নেগেটিভ ইলেকট্রন চার্জ এখানে থাকবে। গেল, এটার কথা আমরা বুঝে গেলাম যে আচ্ছা হ্যাঁ, পরমাণু পুরোটাকে হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ হওয়া লাগবে, সুতরাং যতটুকু ধনাত্মক চার্জ ঠিক ততটুকুই ঋণাত্মক ইলেকট্রন। আচ্ছা, এখন এই ইলেকট্রনগুলো কি করতেছে? ওখানে কি বসে আছে? না, এখানে এসেই আমাদের রাদারফোর্ড সাহেব বললেন যে এই ইলেকট্রনগুলা ঠিক সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলা ঘূর্ণায়মান থাকে, এই ইলেকট্রনগুলাও কি করে? এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘূর্ণায়মান থাকে। এই ঘূর্ণায়মান বলের ব্যাপারে বলতে গেলে দুই রকমের বল চলে আসে ব্যাপারটা। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে হচ্ছে ধনাত্মক চার্জ
এবং পেরিফেরিতে আমাদের ঋণাত্মক চার্জ। সো এই ঋণাত্মক চার্জ এবং এই ধনাত্মক চার্জ, এই দুইয়ের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বলকে আমরা বলতে পারতেছি কি নামে ডাকতে পারতেছি? কেন্দ্রমুখী বল। এটাকে আমরা বলতে পারতেছি কি? কেন্দ্রমুখী বল। কারণ এই আকর্ষণ বলটা কেন্দ্রের দিকে বিদ্যমান, ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে টেনে আছে। সো এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং এটা কি জাতীয় বল? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, বিপরীত দুইটা চার্জ। ঠিক একইভাবে কোন জিনিস যখন ঘূর্ণায়মান থাকে, এই কোন জিনিস ঘূর্ণায়মান থাকলে তারা অলওয়েজ একটা কি পায়? কেন্দ্র বিমুখী বল অনুভব করে। সো উল্টা দিকে এদিকে একটা কি জাতীয় বল কাজ করতেছে? কেন্দ্র বিমুখী বল। তো আমাদের এইখানে রাদারফোর্ড বলতে চাচ্ছেন যে এই যে এখানে যে কেন্দ্রমুখী বলটা কাজ করছে এবং একই সাথে যে কেন্দ্র বিমুখী বলটা কাজ করতেছে, কেন্দ্রমুখী বলটা ভেতরের দিকে, বিমুখী বলটা বাইরের দিকে, এই দুটো বল পরস্পরের সমান এবং একে অন্যকে অলওয়েজ কি করে ফেলে? কাউন্টার ব্যালেন্স করে ফেলে, মানে একে অন্যের বিপরীত। এই বিপরীত থাকার কারণে ইলেকট্রনটা এই কেন্দ্রের দিকে চলে আসতে পারে না বা ইলেকট্রনটা বাইরের দিকে যাইতে পারে না, অলওয়েজ কি করে? একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেইনটেইন করে ঘুরতে থাকে। তো মোটামুটি এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল তত্ত্ব। আমরা তিনটা জিনিস পেয়েছি। কি কি? একটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণু কেন্দ্রে বিদ্যমান, এর মধ্যে পরমাণুর প্রায় পুরো চার্জ এবং পজিটিভ চার্জ এবং ভরটা পঞ্জীভূত অবস্থায় আছে। সেকেন্ডলি পরমাণু সমূহ বিদ্যুৎ নিরপেক্ষ, তাই যতগুলা ধনাত্মক চার্জ ঠিক তত সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন আছে। এবং লাস্টলি এই ইলেকট্রনগুলা গ্রহগুলোর মতো কেন্দ্রের চারিদিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে। ঠিক আছে? সো এই তিনটাই হচ্ছে আমাদের রাদারফোর্ডের নীতি। এই জিনিসগুলো আমরা আগে থেকেই জানি, জাস্ট আবার একটু ঝালাই করলাম আমরা আর কি। এখন কথা হইতেছে যে রাদারফোর্ড তো এই তত্ত্ব দিয়ে খালাস, এখন তার পাশের যে বিজ্ঞানীগুলা তারা বললেন যে তোমার তত্ত্বে তো কিছুটা ভুল আছে বাবা, এরকম তুমি একটা তত্ত্ব দিয়ে চলে গেলা, তুমি প্রথম আবিষ্কার করছো নিউক্লিয়াস, সে কারণে তোমাকে ধন্যবাদ, কিন্তু তোমার তত্ত্বে কিছুটা ঝামেলা আছে। তো তারা কি বললো তত্ত্বের ঝামেলাগুলা কি? তত্ত্বের ঝামেলাগুলো হচ্ছে প্রথমত গ্রহগুলা, আমরা যে গ্রহের সাথে তুলনা দেওয়া হয়েছে ইলেকট্রনকে গ্রহের সাথে তুলনা দেওয়া হলো, প্রথমত গ্রহ কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ, প্রত্যেকটা গ্রহই বিদ্যুৎ নিরপেক্ষ। তাই এক একটা গ্রহ অন্য আরেকটা গ্রহকে মহাকর্ষীয় বল দিয়ে আকর্ষণ করে, নিউটনের মহাকর্ষীয় বল। কিন্তু আমরা জানি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে একটা ইলেকট্রন কি অন্য আরেকটা ইলেকট্রনকে কখনোই আকর্ষণ করা সম্ভব? আমার মতে কখনোই কোনো আকর্ষণ করা সম্ভব না, অর্থাৎ বিকর্ষণ হবে। এই বিকর্ষণের ফলে এই যে এখানে ইলেকট্রনগুলোর মধ্যে আমরা বিকর্ষণ দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে পারি যে এই গ্রহগুলোর সাথে এই ইলেকট্রনের তুলনা দেওয়াটা কোনোভাবে ঠিক একটা কাজ হয় নাই, এটা কোনোভাবে যুক্তিতে আসতেছে না। ঠিক আছে? এটা গেল প্রথম ধাক্কা। সেকেন্ড সবচেয়ে বড় ধাক্কা, যেটা সেকেন্ড ধাক্কাটা সবচেয়ে বড় ধাক্কা কি? আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী কোন একটা চার্জিত বস্তু, ধরো এরকম একটা চার্জিত বস্তু, এই ঘূর্ণায়মান আছে, ও যদি ঘূর্ণায়মান থাকে তাহলে ও সর্বদা কি করতে থাকবে? শক্তি হারাতে থাকবে। কোন একটা চার্জিত বস্তু কোন একটা ঘূর্ণায়মান অবস্থায় থাকলে সে অলওয়েজ শক্তি হারাতে থাকে। শক্তি হারানোর সাথে সাথে কি হবে? ওর ঘূর্ণনের ব্যাসার্ধ আস্তে আস্তে হ্রাস পাবে, অর্থাৎ এই বস্তুটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কি হবে? এই দেখো আস্তে আস্তে ওদের কি হচ্ছে? ওদের কক্ষপথটা হ্রাস পাচ্ছে এবং এক পর্যায়ে এসে, এটা যদি আমরা ইলেকট্রন ধরি, এই যে ঘূর্ণায়মান চার্জ যেটা, সেটাকে ইলেকট্রন বললাম, নেগেটিভ, আর ধরো কেন্দ্রে আছে আমাদের পজিটিভ, তাই এইভাবে ঘুরতে ঘুরতে তাদের আকৃতি বা তাদের কক্ষপথের আকার ছোট হতে হতে এক সময় কোথায় এসে পড়ে যাবে? নিউক্লিয়াসের ভেতরে। সো নিউক্লিয়াসের ভেতরে যদি আমাদের ইলেকট্রনটা এসে পড়েই যায়, তাহলে তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা এখানেই ধ্বংস হয়ে গেল, তাই না? মানে আর তো এটার স্থায়িত্ব থাকলো না। সুতরাং সেই তত্ত্ব অনুযায়ী অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে? রাদারফোর্ডের পরমাণু মডেল খুবই অস্থায়ী, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল টিকতেছে না। এই গেল হচ্ছে দুইটা প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে যে এইখানে ইলেকট্রনগুলো যে কক্ষপথে আছে, আমরা তো দেখতেছি এখানে আমরা একটা কক্ষপথ আঁকাইছি, তো এই কক্ষপথ রিলেটেড কোনো কথাবার্তা রাদারফোর্ড বলেন নাই, মানে এটার আকৃতি কেমন হবে, কিরকম হবে, এই রিলেটেড কোনো কথাবার্তা তিনি বলেন না। 4 নাম্বার দুর্বলতা যেটা, সেটা হচ্ছে যে এই একটা কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনগুলা কখনো শক্তি বিকিরণ করে বা শক্তি শোষণ যে করে, এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন নাই, মানে এই ব্যাপারটা তিনি পুরোপুরি এড়াই গেছেন বা তিনি জানতেনই না, ব্যাপারটা কাইন্ড অফ এরকম। এবং ঠিক এই কারণে বর্ণালী রিলেটেড তার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে?
সুতরাং এই পরমাণু মডেলের অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে পরমাণু মডেলটা অস্থায়ী, ম্যাক্সওয়েলের নীতি অনুযায়ী গ্রহগুলোর সাথে তুলনা ভুল, তারপর হইতেছে গিয়ে এখানে কক্ষপথ রিলেটেড কোনো আইডিয়া ভালো দেওয়া হয় নাই, বর্ণালী বিকিরণ সম্পর্কে, বিকিরণ বর্ণালী বা শোষণ বর্ণালী রিলেটেড কোনো আইডিয়া দেওয়া হয় নাই। আরেকটা গেঞ্জাম আছে, সেটা হচ্ছে গিয়ে কি যে এটা শুধুমাত্র একটা ইলেকট্রন ওয়ালা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয়ে যায়, একের অধিক হয়ে যায়, তখন কি ঘটবে এই বিষয়ে তিনি কোনো আইডিয়া দেন না। সো এতগুলা প্রবলেম তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এতগুলা একটা লোকের প্রবলেম, তাহলে আমরা এখনো কেন পড়তেছি বা আমাদের কেন এত কষ্ট দেওয়া হচ্ছে এটা পড়ায়? এটার কারণ হচ্ছে তিনি প্রথম পায়োনিয়ার, তিনি প্রথম এই রিলেটেড আইডিয়া দিচ্ছেন যে নিউক্লিয়াসের প্রমাণ করছেন। তার হয়তো ইলেকট্রনের দিকবিন্যাসটা ভুল ছিল, কিন্তু এই আইডিয়াগুলো প্রথম তিনি প্রতিষ্ঠা করছেন। সুতরাং তাকে পড়া ছাড়া আমরা তার সামনে আগায় গেলে অনেক কিছুই বুঝবো না। সো গেল আমাদের রাদারফোর্ডের আইডিয়াটা গেল। খেয়াল রেখে রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তর রিলেটেড কিন্তু কোনো কথা বলা হয় নাই, জাস্ট কক্ষপথ বলা হয়েছে, কিন্তু কক্ষপথগুলো জায়গায় একটা শক্তি স্তর, এই ব্যাপারটার কোনো আইডিয়া রাদারফোর্ডের পরমাণু মডেলে নেই। আচ্ছা, এবার আমরা এটা মুছে ফেলবো, যেহেতু আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল পড়া হয়ে গেল। এরপরে আমরা নেক্সট বিগ থিংটা হচ্ছে বোর পরমাণু মডেল। মানে বোর সাহেব বললেন, রাদারফোর্ড ভাই তুমি তো হালকা পাতলা কিছু ভুল করছো, তো আসো আমি তোমার যে ভুলগুলা সেগুলো একটু সংশোধন করার চেষ্টা করি, এবং সংশোধন করে বেটার একটা কোনো কিছু তৈরি করার চেষ্টা করি, কি বল? আচ্ছা, তো রাদারফোর্ডের পরমাণু মডেলটাও সেম, একটু ডিফারেন্স থাকতে পারে কিন্তু অলমোস্ট সেম। কি ডিফারেন্সগুলো অলমোস্ট যেহেতু সেম, সুতরাং আমরা এটা চিত্রটা এঁকে ফেলি। সেম চিত্র হবে, মধ্যখানে আমাদের পজিটিভ চার্জ, তার চারিদিকে হচ্ছে এখানে একটা কক্ষপথ আঁকলাম, এবং খেয়াল করে দেখো এবার কিন্তু আমি দুইটা কক্ষপথ আঁকতেছি। রাদারফোর্ডে দুইটা কক্ষপথ সম্ভব, কিন্তু ওখানে আমরা আঁকি না, এখানে দুইটা আলাদাভাবে আঁকার কিছু কারণ আছে, এই কারণগুলো সহ আমরা ব্যাপারটা করব। এখন বোর পরমাণু মডেলও বলতেছে যে এই কেন্দ্র যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এখানে সমস্ত ভর এবং চার্জ সীমাবদ্ধ। এই বিষয়ে রাদারফোর্ডের সাথে বোরের কোনো প্রবলেমই নাই, কোনো বিন্দুমাত্র ঝামেলাও নাই। কিন্তু এবার আরেকটা এক্সট্রা কথা বোর বলতেছেন যে এই কেন্দ্রের চারিদিকে যে কক্ষপথগুলো দেখতে পাচ্ছি, এই সব কক্ষপথের শক্তি নির্দিষ্ট, আমি পাশে লিখে দিলাম শক্তি নির্দিষ্ট। আগে কখনো কোনো শক্তি রিলেটেড কথা বলা হয় না, এবার শক্তির কথা আসতেছে। মানে এই যে এই কক্ষপথের ধরো এই জায়গায় কোনো একটা ইলেকট্রন, এই জায়গার একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা যখন ঘুরতেছে ও একটা নির্দিষ্ট শক্তি মেইনটেইন করে ঘুরতেছে। এই ঘূর্ণনের সময় সে একটা নির্দিষ্ট শক্তি মেইনটেইন করে ঘুরতেছে। এই ঘূর্ণনের সময় সে কোনো শক্তি বিকিরণও করতেছে না, সে কোনো শক্তি শোষণও করতেছে না। সুতরাং এই যে এই আইডিয়াটা আমাদের একটু কিন্তু মানে নতুন আইডিয়া, সেটা হচ্ছে যে এই ইলেকট্রনগুলোর শক্তি নির্দিষ্ট। অর্থাৎ ধরো এই কক্ষপথে, এই 2 নম্বর কক্ষপথে কোন একটা ইলেকট্রন যখন থাকবে, এই ইলেকট্রনের শক্তিটা কিন্তু ভিন্ন। 1 নম্বর কক্ষপথের শক্তিটা ভিন্ন, 2 নম্বর কক্ষপথের শক্তিটা ভিন্ন, এবং প্রত্যেকটা কক্ষপথের শক্তিগুলা নির্দিষ্ট। সো এইবার বাবা আমাদের কেন এই নিয়মটা করা হলো, কারণ ওই যে যাতে এই ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে কোনো ঝামেলা না থাকে। আমরা বুঝতে পারতেছি এবার ইলেকট্রনগুলা কিন্তু কোনো শক্তি বিকিরণও করবে না, শোষণও করবে না। অর্থাৎ ও কি করবে, ও জাস্ট একই শক্তিতে চারদিকে ঘুরতে থাকবে। তো সে যদি শক্তি বিকিরণ না করে, সে যদি শক্তি না ছেড়ে দেয়, তাহলে তো আর ওই নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা পড়ার কোনো চান্সই থাকতেছে না। সো এই গেল হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যটাও অলমোস্ট সেম কারণে, কিন্তু একটু পেঁচালোটা কি, উনি বলতে চাচ্ছেন যে প্রত্যেক কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রনগুলো আছে, এই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগগুলো হচ্ছে নির্দিষ্ট। কৌণিক ভরবেগ বলে একটা জিনিস আছে, এই কৌণিক ভরবেগের পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট, এবং এই নির্দিষ্ট পরিমাণটা হচ্ছে কত, h/2π। এই সংখ্যাটা কি, পূর্ণ সংখ্যার গুণিতক। মানে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে। আমরা জানি ভরবেগ কথাটার মানে ভর গুণিত বেগ। এই ক্ষেত্রে ইলেকট্রনটা যেহেতু ঘুরতেছে, সুতরাং তার নরমাল বেগ চিন্তা না করে আমরা কি নিচ্ছি, তার কৌণিক বেগ নিচ্ছি। কৌণিক বেগকে ভর দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কৌণিক ভরবেগ। তো এই কৌণিক ভরবেগের পরিমাণটা উনি নির্দিষ্ট করে দিয়েছেন, এবং এই নির্দিষ্ট পরিমাণটা কতটুকু, h/2π। এই সংখ্যাটা পূর্ণ গুণিতক n। তাহলে এখানে n কথাটার মানে কি, এই যে পূর্ণ গুণিতক বা পূর্ণ সংখ্যা, এই n কথাটার মিনিংটা কি, এই n কথাটার মিনিংটা অ্যাকচুয়ালি ডিনোট করে কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার। n মানে হচ্ছে কক্ষপথ নাম্বার বা কক্ষপথ সংখ্যা, কত নাম্বার কক্ষপথ।
ধরো এইখানে আমরা এই ইলেকট্রনটাকে দেখতেছি যে এটা 1 নাম্বার কক্ষপথে আছে, অর্থাৎ n এর মান হচ্ছে 1, এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 1। এর নিচের ডান দিকের যে এই যে নিচের দিকের যে ইলেকট্রনটা, এটার ক্ষেত্রে n এর মান হয়ে যাচ্ছে আমাদের 2, কারণ ও আছে হচ্ছে 2 নাম্বার কক্ষপথে। অর্থাৎ আলাদা আলাদা কক্ষপথে থাকলে ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ কি হবে, আলাদা আলাদা হবে। এই জিনিসটাও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে কৌণিক ভরবেগও নির্দিষ্ট, আবার শক্তিও নির্দিষ্ট, এই ব্যাপারগুলো উনি আলাদা আলাদা করে দিয়েছেন, ঠিক আছে। এবং n এর মান খেয়াল রেখে কক্ষপথ নং কিন্তু কখনোই ভগ্নাংশ হতে পারে না। হয় তুমি 1 নাম্বার কক্ষপথে আছো অথবা তুমি 2 নাম্বার কক্ষপথে আছো, তুমি কিন্তু মাঝামাঝি দুই নৌকায় পা দিয়ে এক পা রাখবা 2 নাম্বার কক্ষপথে, আরেক পা রাখবা 1 নাম্বার কক্ষপথে, এই ব্যাপারটা বা মাঝের কোনো কিন্তু ব্যাপার হবে না। এটাই তিনি প্রমাণ করছেন, এই কারণেই তিনি কথাটা বলে দিয়েছেন যে পূর্ণ সংখ্যার গুণিত, খেয়াল রেখে। সো দুইটা তত্ত্ব আমাদের হয়ে গেল। এরপরের নাম্বারটা হচ্ছে 3 নাম্বার তত্ত্বটা, মানে 3 নাম্বার স্টেটমেন্টটা। এটা একটু জটিল, কিন্তু এটা যদি আমরা বুঝে যাই, এটা বুঝলে আমাদের অনেক কিছু অঙ্কের ক্ষেত্রে হালকা পাতলা সুবিধা চলে আসবে। কি সুবিধা? উনি বলতেছেন যে ইলেকট্রনগুলো ধরো এই যে ধরো 1 নাম্বার কক্ষপথে কিছু ইলেকট্রন, একটা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, ভালো কথা থাকলো। এই পরমাণুটার উপরে কেউ যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করে, তো ইলেকট্রনটাকে একটু কোন আকারে চিন্তা করি এক্ষেত্রে আমরা, যে বাইরে থেকে কোনো কি মানে ইলেকট্রনটার উপরে বা পুরো পরমাণুটার উপরে যদি শক্তি প্রয়োগ করা হয়, তখন ওই ইলেকট্রন ওইখান থেকে কি করবে, ওই শক্তিগুলোকে ফোটন আকারে নিজের ভেতরে ধারণ করবে, শক্তি গ্রহণ করবে। এবং এই ইলেকট্রনটা যখন আগের তুলনায় একটু বেশি শক্তিশালী হয়ে যাবে, তখন সে আর প্রথম কক্ষপথে থাকতে পারবে না, সে কি করবে, লাফিয়ে এই যে লাফ দিয়ে কোথায় চলে গেল, এই 2 নাম্বার কক্ষপথে চলে গেল। বুঝতে পারছো কেন সে 1 নাম্বার কক্ষপথে থাকতে পারলো না? কারণ আমাদের প্রথম তত্ত্বে কিন্তু বলে দিছে ওই কথাটা যে 1 নাম্বার কক্ষপথের শক্তি নির্দিষ্ট, কেউ যদি ওর চেয়ে বেশি শক্তি গ্রহণ করে ফেলতে পারে, তখন সে কিন্তু আর 1 নাম্বার কক্ষপথে থাকতে পারবে না, সে লাফিয়ে কোথায় চলে যাবে, 2 নাম্বার কক্ষপথে। আরেকটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু বলতেছি লাফিয়ে, এই কথাটার মানে হচ্ছে এখান থেকে দাম করে সে 2 নাম্বার কক্ষপথে চলে যাবে, মধ্যবর্তী জায়গায় কিন্তু কোনো সে সময় হবে না, এটা ইনস্ট্যান্টানিয়াস। এই মুহূর্তে 1 এ আছে, এই মুহূর্তে 2 এ চলে যাবে, মধ্যবর্তী কোনো জায়গা সে পার হবে না। সো এইখানে সে কি করছে, এখানে শক্তি শোষণ করছে। কিভাবে বুঝলাম শোষণ করছে? কারণ ওর উপরে শক্তি প্রয়োগ করা হয়েছে, তাই সে শক্তিটা গ্রহণ করছে। এবং এই শোষিত শক্তির পরিমাণটা হচ্ছে এই 2 কক্ষপথের শক্তির পার্থক্যের, শক্তি মানের পার্থক্যের সমান। অর্থাৎ শোষিত শক্তি ডেল ই জিনিসটা হচ্ছে গিয়ে কি, ডেল কি বলে E2 মাইনাস হচ্ছে E1। অর্থাৎ এই 2 নাম্বার কক্ষপথের শক্তি থেকে 1 নাম্বার কক্ষপথের শক্তিটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা বুঝে যাব যে ইলেকট্রনটা কতটুকু শক্তি শোষণ করেছে। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো এখানে 3 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে n এর মান 2। এই ইলেকট্রনটার ক্ষেত্রে কি ঘটবে, ও ডিসাইড করলো, ধরো ওকে আমরা কোনো একটা ঠান্ডা প্লেসে নিয়ে গেলাম, অনেক ঠান্ডা জায়গায় নিয়ে গেলাম, তখন সে কি ডিসাইড করলো, সে ডিসাইড করলো যে সে শক্তি ছেড়ে দেবে। মানে আগেরবার শক্তি শোষণ ঘটছিল, এবার শক্তির বিকিরণ ঘটবে। যখন শক্তির বিকিরণ ঘটবে, মানে এই ইলেকট্রনটার শক্তি কিছুটা কমে যাবে, তখন সে আর 2 নাম্বার কক্ষপথে থাকার যোগ্যতা তার আর থাকবে না। সে কি করবে, সে হচ্ছে লাফায়ে কোথায় চলে যাবে, 1 নাম্বার কক্ষপথে। এই যে লাফায়ে বলার অর্থ হচ্ছে ধাপ করে, খুবই ইনস্ট্যান্টানিয়াস, 2 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে তার ডিমোশন হয়ে গেল, ঠিক আছে। সো এইখানে কি ঘটলো, এখানে কি সে শক্তি শোষণ করলো না? মোটেও না। এইখানে ঘটনাটা ঘটছে, এখানে সে শক্তি বিকিরণ করছে, অর্থাৎ এখানে বিকিরিত শক্তির পরিমাণ সেম, আগের বারের মতোই। বিকিরিত বা শোষিত অলওয়েজ ব্যাপারটা কি হয়, অলওয়েজ হয় ব্যাপারটা যে শক্তির এই কি বলে যে শক্তি স্তরের পার্থক্য যেটা, সেটা E2 মাইনাস E1। সো এই যে এই কারণে এখান থেকে আমরা যে দুইটা খুবই মানে সিম্পল কিন্তু খুবই ইফেক্টিভ জিনিস জানতে পারলাম, সেটা কি, যে ইলেকট্রন বা একটা পরমাণুর উপর শক্তি প্রয়োগ করা হলে ইলেকট্রনগুলো ওই শক্তি শোষণ করে নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে গমন করে। আর কোন ইলেকট্রন থেকে যদি আমরা, কোন পরমাণু থেকে যদি আমরা শক্তি সরাই নিই, তখন ইলেকট্রনগুলা কি করবে, ওই তার উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিচু শক্তির কক্ষপথে গমন করবে, এবং তার ফলে কি ঘটবে, শক্তি বিকিরণ ঘটবে। এই শক্তির বিকিরণটা ঘটে, আমি বলি কথাটা, শক্তির বিকিরণ বা শক্তি শোষণ, এই ব্যাপারটা ঘটে তরঙ্গ আকারে। পাশে আমি ছোট্ট করে লিখলাম, দেখতে সমস্যা হতে পারে তাই জোরে বলতেছি, তরঙ্গ আকারে ঘটে এই শক্তির বিকিরণ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ঘটে। সো এই তরঙ্গ আকারে যখন ঘটবে, তখন এই শক্তিটাকে আমরা আরেকটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারবো, সেটা কি, H নিউ।
মানে ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 ইকুয়াল টু হচ্ছে h নিও। এই h নিও দিয়ে আমরা একটা তরঙ্গের শক্তিমত্তা বের করতে পারি, ঠিক আছে? এখানে নিওটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি h নিও। সো এই হচ্ছে গিয়ে যে আমাদের ব্যাপার স্যাপার। আমরা এখান থেকে শোষিত শক্তি, বিকিরিত শক্তি এই রিলেটেড অনেক ইনফরমেশনই জানতে পারলাম। সো এবার আশা করি আমাদের বিকিরণ বা বিকিরণ রিলেটেড যে পড়ালেখা এই ব্যাপারটা আমরা সহজেই বুঝে যাব, এই বিষয়ে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এখন আমরা এই আসব বিকিরণ কাকে বলে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, বা শোষণ কাকে বলে। আমি এখনই তোমাদেরকে বললাম যে এই যে বিকিরিত শক্তি বা শোষিত শক্তির যে ব্যাপারটা সেটা কিভাবে ঘটতেছে, তরঙ্গ আকারে ঘটতেছে। সো তরঙ্গ আকারে যেহেতু ঘটতেছে তাই এইটাকে আমরা কি আকারে পাবো, হয়তো দৃশ্যমান আলো আকারে দেখতে পাবো, অথবা ইউভি লাইট আকারে আমরা পেতে পারি, অথবা ইনফ্রারেড আকারে পেতে পারি। তো কিভাবে হইলে মানে আমরা কি এই ক্ষেত্রে যে বিকিরিত শক্তি কথাটাকে মানে সিম্পল বাংলায় বললে কথাটার মানে কি, ছেড়ে দেওয়া শক্তি। শক্তিটা কি আকারে যাচ্ছে, তরঙ্গ আকারে। তরঙ্গটা কি, আলো, আলোক তরঙ্গ। সো আলোক তরঙ্গ যেহেতু, তাইলে চান্স আছে না যে এটা আমরা দেখতে পাইতে পারি। এখন আমরা এটা দেখতে পাবো কি পাবো না এটা বের করার জন্য আমাদের আরো সূত্র আছে, সেখানে আমরা যাব। কিন্তু আপাতত এখানে আমরা কি করি, বোরের পরমাণু মডেলটা শেষ করি। সো বোরের পরমাণু মডেলের মেইন তত্ত্ব তিনটা, মাথায় রাখি যে পরমাণুর ইলেকট্রনগুলা কি করবে, নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে। 2 নম্বর তত্ত্ব হচ্ছে গিয়ে যে একটা কক্ষপথের যে ইলেকট্রনগুলা সেগুলোর কৌণিক ভরবেগ নির্দিষ্ট, এবং ওই কৌণিক ভরবেগের মান হচ্ছে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিত। প্লাস 3 নম্বর হচ্ছে কোন ইলেকট্রন কোন একটা কক্ষপথে থাকার সময় কখনো কখনো শক্তি শোষণ করে উঁচু কক্ষপথে যায়, আবার কখনো কখনো শক্তি বিকিরণ করে নিচু কক্ষপথে যায়। ফলে আমরা কি দেখতে পাই, বর্ণালী দেখতে পাই। ওকে, এখন এটা নাও দেখতে পাইতে পারি, দৃশ্যমান আলো হলে দেখতে পাবো, দৃশ্যমান আলো না হলে হয়তো দেখতে পাবো না। আচ্ছা, এখন এই যে বোর সাহেব যে এত সুন্দর করে তিনটা তত্ত্ব দিয়ে দিল, তো তিনি কি মানে কি বলে, তিনি সম্পূর্ণ সঠিক আছেন, একেবারে ঠিক? অ্যাকচুয়ালি তিনিও ঠিক না, নয়, মানে তারও কিছু ভুল আছে। এই ভুলগুলো হালকা পাতলা করে এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি। এখান থেকে প্রচুর এমসিকিউ আসছে, খেয়াল করে। আমি প্রথম যেটা বলবো, আমি এটা মুছতেছি। প্রথম যে সীমাবদ্ধতা সেটা থেকে কিন্তু অনেকগুলা প্রবলেম আসছে, এমসিকিউ আসছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এরকম যে বোর পরমাণু মডেল হচ্ছে শুধুমাত্র এক ইলেকট্রনওয়ালা পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, একটি ইলেকট্রনের জন্য প্রযোজ্য। যাদের মধ্যে একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রনের জন্য প্রযোজ্য লিখে দিলাম। এটা পরমাণুও হইতে পারে, আবার আয়নও হইতে পারে, যেমন কারা, হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? কিন্তু তুমি সেম জিনিসটা যদি লিথিয়ামের ক্ষেত্রে প্রয়োগ করতে যাও, লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা তুমি প্রয়োগ করতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে লিথিয়ামে মোট ইলেকট্রন কয়টা, 3টা। কোনোভাবে যদি আমরা লিথিয়াম থেকে 2টা ইলেকট্রন বের করে নেই, তখন লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 1, এবং তখন এই পরমাণু মডেল প্রযোজ্য হবে তখন। ঠিক একইভাবে হিলিয়ামের 2টা ইলেকট্রনের একটা ইলেকট্রন যদি ছেড়ে দিয়ে He+ তৈরি করি, এই যে এই 3টা, এরকম আরো আছে। খেয়াল রেখে আমরা পরমাণুই নিই এবং অথবা আয়নই নিই না কেন, ওভারঅল একটা ইলেকট্রনের বেশির উপরে প্রযোজ্য হবে না। এটা ভার্সিটিতেও কোশ্চেন আসছে, বোর্ডেও কোশ্চেন আসছে অনেকবার এই রিলেটেড, যে নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য, নিচে কিসের জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য। তো তোমাদের কাজ হচ্ছে গিয়ে যে এই অপশনটা খুঁজে বের করা যে কোনটার মধ্যে একটা ইলেকট্রন আছে, তাহলেই ঘটনাটা সম্ভব হয়ে যাবে। আচ্ছা, এবার সেকেন্ড যে রুলটা, সেকেন্ড যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে বোর যেভাবে বিকিরণের কথা বলছিলেন, বোরের বিকিরণের কথা অনুযায়ী বিকিরণের যে লাইনগুলো দেখতে পাওয়া উচিত, ধরো 2 নম্বর কক্ষপথ বা 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে কোন একটা ইলেকট্রন নেমে আসছে, তাহলে সে শক্তি কি করবে, বিকিরণ করবে। তাহলে এরকম একটা লাইন দেখতে পাওয়ার কথা, মানে একজন আলো যদি ছাড়ে, একটা আলো যদি ছাড়ে, ওই একটা আলোতে আমরা একটা লাইন দেখতে পাওয়ার কথা, বা রেখা বর্ণালী দেখতে পাওয়ার কথা, একক রেখা বর্ণালী। সমস্যাটা হচ্ছে যে এই জিনিসটা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা স্পেকট্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে আমরা দেখছি যে এখানে একটি রেখা না, এখানে অ্যাকচুয়ালি ক্ষুদ্র ক্ষুদ্র প্রচুর রেখার সম্মেলন তৈরি হয়, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখা মিলায়ে একটা বর্ণালী পাওয়া যায়, ঠিক আছে? এই রেখা বর্ণালীটা একটা না, এই রেখা বর্ণালীটা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম মানে সংমিশ্রণ, ঠিক আছে? সো এই যে এই জিনিসটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, যে এখানে একটা সিঙ্গেল রেখা বর্ণালী হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে মাল্টিপল সূক্ষ্ম রেখা বর্ণালী। আমি মাল্টিপল লিখে দিলাম, মাল্টিপল সূক্ষ্ম রেখা বর্ণালী। এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম, ঠিক আছে? 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে এই কক্ষপথ রিলেটেড তিনি কিন্তু খুব বেশি খোলাসা করেন নাই, যে কক্ষপথটা
পুরোটা ওভারঅল কেমন হবে এই বিষয়ে কিন্তু তিনি কোনো আলোকপাত করেন না অ্যাকচুয়ালি। তিনি জাস্ট বলছেন যে কক্ষপথের চারদিকে ঘুরতে পারে, ঠিক আছে। মানে তার তত্ত্ব অনুযায়ী কক্ষপথটা হচ্ছে সমতলীয় দ্বিমাত্রিক একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা পরবর্তীতে প্রমাণ পাইছি যে কক্ষপথ অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক না, বা একই সমতলে থাকে তা না। কক্ষপথ ব্যাপারটা ত্রিমাত্রিক হইতে পারে, বা কক্ষপথের মধ্যে এমন কিছু থাকতে পারে যেগুলো হচ্ছে ত্রিমাত্রিক। সুতরাং এই যে তার যে দ্বিমাত্রিক আইডিয়াটা, এটা একটা ভুল আইডিয়া, ঠিক আছে। লাস্ট আরেকটা, আরো অনেকগুলো সীমাবদ্ধতা আছে, এর মধ্যে আরেকটা মেইন সীমাবদ্ধতা হচ্ছে যে আমরা 2 নাম্বার যে স্টেটমেন্ট, যেটা ছিল হচ্ছে কি কৌণিক ভরবেগ mvr, mvr কে কৌণিক ভরবেগ বলে, এটার মানটা আমরা কি পাইছি m * h/2 পাই। তিনি কোথাও যে জিনিসটা ব্যাখ্যা করেন নাই সেটা হচ্ছে এই h/2 পাই এটা কেন, এখানে তোমরা একটু হালকা রিভারবেশন করো, কেন কেন কেন, এরকম কোনো ব্যাখ্যাই তিনি দেন নাই যে কেন h/2 পাই এর সাথে আমি ব্যাপারটাকে গুণ করব, ঠিক আছে। সো এটা একটা বড় সড় ধরনের প্রবলেম। সো এই যে এই প্রবলেমগুলোর জন্যই বোর পরমাণু মডেলের পরেও আরো দুই একটা মডেল আসছে। ওই মডেলগুলো আপাতত আমাদের জানা লাগবে না, আমাদের বইয়ে আপাতত হচ্ছে গিয়ে যে শুধু রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল থেকে আমাদের সিলেবাসে আছে। সো আমাদের মোটামুটি এই যে বিভিন্ন পরমাণু মডেল রিলেটেড যে ঝামেলাগুলো, সেই জিনিসগুলো আমরা দেখলাম। এখন এইখান থেকে ভার্সিটিতে কি কোয়েশ্চেন আসছে আসো দেখি, ভার্সিটিতে কি কোশ্চেন আসে দেখি আসো। আমি বললাম যে একটা কনসেপচুয়াল কোশ্চেন আসছিল, কি হাস্যকর কোশ্চেন আসছিল আসো বলি। হাস্যকর কোশ্চেনটা হচ্ছে এই যে বোর পরমাণু মডেলের বিকিরণ ব্যাপারটা চিত্রে দেখাও, বিকিরণ চিত্র সহকারে দেখাও, সহকারে ব্যাখ্যা করো বা দেখাও, এরকম ছিল 1.5 মার্কসের জন্য। বোর পরমাণু মডেলে এই যে বিকিরণ শক্তি, শক্তির যে বিকিরণ ঘটছে বা বিকিরণ যে বর্ণালী, এই বিকিরণ বর্ণালীর ব্যাপারটা চিত্র সহকারে ব্যাখ্যা করতে বলছে। এবং তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি অলরেডি কিন্তু এটা চিত্রের মধ্যে দেখাই দিয়েছিলাম কি হয়েছিল ব্যাপারটা। ওই যে বিকিরণ বলছে কিন্তু, খেয়াল রেখে। সো এটা ধরো আমাদের প্রথম কক্ষপথ, এটা ধরো দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে আবার তৃতীয় কক্ষপথ। তো ধরো একটা ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথে আছে, এই যে এখানে একটা ইলেকট্রন আছে ধরে নাও। এই ইলেকট্রনটা বিকিরণ করলে সে তো আর 3 নাম্বার কক্ষপথে থাকতে পারবে না, সে কোথায় চলে আসবে এই 1 নাম্বার কক্ষপথ, বা 2 নাম্বারে আসতে পারে, সেটা তার উপরে, কিন্তু আমি এখানে 1 নাম্বারে দেখলাম। এটাই হচ্ছে বিকিরণ শক্তির বর্ণনা বা চিত্র। এই যে এই মধ্যখানে দেখছো, আমি মধ্যখানে কি বলে এটা একটু আঁকাবাঁকা জিনিস আঁকছি। এইটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, তোমরা কিন্তু স্ট্রেট লাইন আঁকবা না, আঁকাবাঁকা আঁকবা। এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি যে এটা লাফিয়ে চলে গেছে ওখানে, মধ্যখানে কোথাও দাঁড়ায় নাই, বা আস্তে আস্তে আরাম করে মনের আনন্দে হেলতে দুলতে গেছে, ব্যাপারটা এরকম না। এটা লাফিয়ে চলে যাওয়া বোঝাইতে, এই লাফিয়ে চলে যাওয়া বোঝাতে মধ্যের এই আঁকাবাঁকা চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। আরেকভাবে বলতে পারো যে এটা কিভাবে কিসের জন্য এভাবে আঁকা হয়েছে, তরঙ্গ আকারে জিনিসটা বিকিরণ ঘটছে, ওই যে শক্তির যে বিকিরণটা সেটা তো তরঙ্গ আকারে ঘটছে, এই কারণে এটা দেওয়া হয়েছে, এটা তোমরা বলতে পারো। সো বিকিরণ চিত্র সহকারে ব্যাখ্যা এটা তোমরা দুই একটা লাইন নিচে লিখে দিলে হয়ে যাচ্ছে। ও ওভারঅল উপরে আরেকটা আছে হচ্ছে শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী আসে না, আমি বলতে চাচ্ছি যে যদি শোষণ বর্ণালী আসে তুমি কি করবে, 1 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে দিয়ে দিবে, শেষ। এটা গেল হচ্ছে কি বলে 1.5 মার্কসের কোশ্চেন। 0.5 মার্কসের আরেকটা কোশ্চেন আছে ছিল, সেটা কি যে বোর পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা লেখো। তোমরা যে কেউ ইন্টারনেটে দেখতে পাবে যে গত বছরের কোশ্চেনটা এরকম ছিল যে বোর পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা লেখো, ঠিক আছে। সো আমার মনে হয় আমার অ্যানসার দেওয়া হয়ে গেছে, কারণ আমি অলরেডি তোমাদেরকে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো যে কি, ওই যে প্রথমে একটি ইলেকট্রন ছাড়া ব্যাখ্যা করতে পারে না, এটার কথাও বলছি। আবার ওই যে পরমাণু ওই যে রেখা বর্ণালীর ব্যাপারে যে সীমাবদ্ধতা সেটাও বলছি। সুতরাং এখান থেকে আমাদের ওটাও হয়ে গেছে। তো সেটটা কোশ্চেনের মানে 1 নাম্বার কোশ্চেনই ছিল এটা। কোশ্চেনটা অনেকটা এরকম ছিল, তোমরা জানো কিনা আমি জানি না, ঢাকা ভার্সিটিতে নরমালি এক একটা কোশ্চেনের টোটাল মার্কস থাকে হচ্ছে 3 মার্কস। তো এই কোশ্চেনটার জন্য মার্কস ছিল হচ্ছে 1.5, ওই সীমাবদ্ধতা রিলেটেড কোশ্চেনটার জন্য মোস্ট প্রবাবলি 0.5, আর আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে 1 মার্কসের, মোস্ট প্রবাবলি এরকম ভাবে মোট তিনটা মিলায়ে হচ্ছে 3 মার্কস। তো এই যে আরেকটা কোশ্চেন সেটাও কিন্তু অলমোস্ট বোর রিলেটেডই, এটার সাথে একটু অন্য আরেকটা জিনিস আছে, তাই আমি ওইটা ব্যাখ্যা করে তারপর ওই 3 নাম্বার প্রশ্নে আসতেছি যে ওইটা আমরা কেমন অ্যানসার করব। আচ্ছা আমি এটা মুছলাম। এবার যে আমরা ব্যাপারটা দেখতে চাচ্ছি, আমি একটু আগে বলছি যে এই যে বিকিরিত শক্তির যে ব্যাপারটা, এই বিকিরিত শক্তি তো আলো আকারে চারিদিকে ছড়ায়, তাহলে যদি আলো আকারেই ছড়ায় আমরা কি এটা দেখতে পাবো নাকি দেখতে পাবো না?
সো এই ব্যাপারটা আমরা এখন পর্যালোচনা করব। বিভিন্ন বিজ্ঞানীরা এটাতে তারা বিভিন্নভাবে এটা আবিষ্কার করছেন। তো নরমালি একজন সমীকরণ দিয়ে ব্যাপারটা আবিষ্কার করার ট্রাই করছেন, তো তার নামটা আমরা শ্রদ্ধা করে এখন স্মরণ করব এবং তার সাথে সাথে কিছু জিনিস শিখব। সেটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ, এই রিডবার্গ সমীকরণ দিয়ে এই যে বিকিরণ যে শক্তিটার সাহায্যে মানে যে শক্তিতে বিকিরণটা হলো সেই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত বা সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করার সমীকরণটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। দেখো 1/λ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ইকুয়াল টু হচ্ছে n বার। এই nটা কিন্তু কক্ষপথ না, এই nটা হচ্ছে আমি লিখে দিচ্ছি পরে তরঙ্গ সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। এবং এখান থেকে এটা ইকুয়াল টু সমীকরণটা কি RH ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এটা কলেজের নরমাল পড়ালেখায় কি বলে যে বোর্ড প্রশ্নের জন্য এটা মারাত্মক ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা এটা অলরেডি দেখছো অনেক আগে থেকে। আমি আবার একটু খোলাসা করব এখানে কোনটা কি জিনিস। ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা জানি তাই লিখতেছি না। এন বারটা লিখে ফেলি। এন বারটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, এটা গেল হচ্ছে আমাদের এন বার। আর এইচ জিনিসটার নাম হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক, এই রিডবার্গ ধ্রুবকের মান মুখস্থ রাখা লাগবে মোটামুটি 1.09678, 1 পয়েন্ট আছে এখানে একটা, ইনটু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। খেয়াল রেখে পার মিটার, ঠিক আছে, খেয়াল রেখে পার মিটার, কিন্তু এককটা পার মিটার। তুমি যদি চাও সেটাকে পার সেন্টিমিটারে প্রকাশ করতে পারো, তখন একটু চেঞ্জ হয়ে যাবে ভ্যালুটা, 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 5 পার সেন্টিমিটার। তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা। ল্যামডা এর মান কোন এককে চাও সেটার উপর ডিপেন্ড করবে RH। এই দুইটা জিনিস আমরা লিখলাম, নিচে জায়গা নাই, তাই আমি এই দুইটা মুছে ফেলে n1 আর n2 লিখবো। তার আগে এটুকু লিখে ফেলে আসো n1 এটা যেহেতু ভাইয়া বা আপু মানে আমরা জানি যে এটা হচ্ছে বিকিরণের সমীকরণ আমরা বের করার চেষ্টা করতেছি। এটা কিন্তু তোমরা চাইলে শোষণের জন্য পারবা, সমস্যা নেই করতে। আমি এখানে বিকিরণের জন্য পড়াচ্ছি এখন। তো বিকিরণ বলার মানে কি, উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিচু শক্তি স্তরে যখন ফিরে আসবে তখন সে শক্তি কি করবে, বিকিরণ করবে। তো এই ক্ষেত্রে n1 হচ্ছে ওই কক্ষপথটা যে কক্ষপথে ইলেকট্রনটা ফিরে আসবে। অর্থাৎ n1 মানে হচ্ছে নিম্ন শক্তি স্তর আর n2 মানে হচ্ছে উচ্চ শক্তি স্তর। মানে যে শক্তি স্তর থেকে ফেরত আসছে সেটা হচ্ছে n2, আর যে শক্তি স্তরে ফেরত আসতেছে সেটা হচ্ছে আমাদের n1। এই সমীকরণের সাহায্যে আমরা এই বিকিরিত শক্তির ল্যামডার মানটা পাইতে পারি। ল্যামডার মান যদি আমরা পেয়ে যাই তখন আরেকটা মজার ব্যাপার কি হয় দেখে আসো। আমরা এই যে ডেল ই দেখলাম না একটু আগে, শোষিত শক্তির পরিমাণ ডেল ই বা বিকিরিত শক্তির পরিমাণ ডেল ই, এটা সূত্রের পাশে আমি এইচ নিও লিখছিলাম, এটার বাইরে আরেকটা সূত্র আছে, সেটা ডেল ই ইকুয়াল টু হচ্ছে hc বাই ল্যামডা। এই যে হিয়ার দ্যাটস দা সূত্র। তুমি এই সূত্র থেকে বিকিরিত শক্তির পরিমাণও বের করে ফেলতে পারবা। এটা কি, বিকিরিত শক্তির পরিমাণ, বিকিরিত শক্তি, জাস্ট বিকিরিত শক্তি লিখে রাখলাম আমি, ডেল ই ইকুয়াল টু hc বাই ল্যামডা। সেখানে h টা কি, প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34। c জিনিসটা হচ্ছে এটা যেহেতু ফোটন কণা আকারে শক্তি শোষণ হচ্ছে, তাই c মানে হচ্ছে আলো, আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডাটা কি, এই ল্যামডাটাই হচ্ছে ওই যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য। তো আশা করি তোমরা রিডবার্গ সমীকরণ বুঝতে পেরেছো। এই রিলেটেড একটা কোশ্চেন আমাদের ঢাকা ভার্সিটিতে আসছে, একটা না, একটা কনসেপচুয়াল কোশ্চেন আসছে আর একটা ম্যাথ আসছে, আরো জিনিসপত্র আসছে। আমি ওটাতে যাব, তার আগে দুই তিনটা সিরিজ শিখবো। আমরা সিরিজ শেখার পরে এই জিনিসটা আমরা একটু একটু সলভ করবো কোশ্চেন আর কি। সেটা আমরা মুছলাম, রিডবার্গ সমীকরণটা মোটামুটি হয়ে গেছে আমাদের। আমরা এবার বুঝবো যে এই যে কক্ষপথগুলো আমরা শিখলাম যে n1 আর n2, আমি পাশে লিখতেছি একটা কথা, এই n1 লিখলাম। n1 মানে আমরা এখনই শিখে আসলাম যে নিম্ন শক্তি স্তর, n2 মানে হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো ধরো ইলেকট্রনের জন্য n1 এর মান হচ্ছে 1 বলার অর্থ হচ্ছে ইলেকট্রনটা ফেরত আসছে এক নাম্বার কক্ষপথে। আর n2 এর মানগুলা কি 2 3 4 ডট ডট ডট, মানে আরো একবার ইনফিনিটি থেকেও আসতে পারে। ইনফিনিটি থেকে একটা ইলেকট্রন ধরো এক নাম্বার কক্ষপথে ফেরত আসলো, তখন যে শক্তির বিকিরণটা ঘটবে
সেই শক্তির বিকিরণকে আমরা একটা সিরিজ নাম দিয়ে মানে তার পরিচয় আর কি, এবং সেই সিরিজটাকে আমরা বলি হচ্ছে লাইম্যান সিরিজ। অর্থাৎ উচ্চ যে কোনো কক্ষপথ থেকে, এটার পাশে ইউভি লিখে রাখলাম কেন এটা পরে বলতেছি আমি, উচ্চ কোনো কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রন যদি 1 নাম্বার কক্ষপথে ফেরত আসে, তখন যে শক্তির বিকিরণটা ঘটবে সেই শক্তির বিকিরণকে লাইম্যান সিরিজ নামে প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়। এই লাইম্যান সিরিজের শক্তিটা ইউভি অঞ্চলে পড়ে। ইউভি অঞ্চলটা কি? আল্ট্রাভায়োলেট অঞ্চল বা অতি বেগুনি রশ্মি। অর্থাৎ এখান থেকে যে আলোটা চোখ মানে বের হবে, সেই আলোটা আমরা খালি চোখে দেখতে পাবো না। এটা আলাদা ব্যাপার, কারো যদি সুপার পাওয়ার থাকে, যেমন ধরো সুপারম্যানের মতো বা অন্য কোনো সামথিং ম্যানের মতো কারো যদি সুপার পাওয়ার থাকে যে সে চোখে অতিবেগুনি রশ্মি দেখতে পাবে, তাহলে সে এই আলোগুলো দেখতে পাবে, তাছাড়া সে এই আলোটা দেখতে পাবে না। মানে আমাদের মতো নরমাল মানুষজন আমরা এটা দেখতে পাবো না, কারণ আমরা অতিবেগুনি রশ্মি দেখতে পাই না। বিশ্বাস না হলে সূর্যের দিকে তাকায় দেখো, তোমার চোখ ঝলসায় যাবে, তুমি খালি সাদা বা হলুদ আলো দেখতে পাবা। সাদা আলোই হলুদ অনেকের কাছে মনে হয়, তুমি কিন্তু ওর ভেতর থেকে ক্ষতিকর ইউভি লাইটটা দেখতে পাচ্ছ না। কেউ যদি বুঝতে চাও যে ইউভি লাইটটা অ্যাকচুয়ালি কেমন, বা ইউভি লাইটের চশমা পরলে ইউভি লাইটটা দেখতে কেমন লাগে, এই ব্যাপারটা হচ্ছে কাছাকাছি একটা আইডিয়া দেওয়া যাবে। ইউটিউবে তোমরা গিয়ে ইউভি ড্যান্সিং লিখে যদি সার্চ দাও, ইউটিউবে ইউভি লাইট বা আল্ট্রাভায়োলেট ড্যান্সিং নামে সার্চ দাও, হাজার হাজার ডান্সিং ভিডিও আছে। দোজ আর ফান অ্যাকচুয়ালি, ইউ নো, মানে জিনিসগুলো অনেক মজার, অনেক ক্রিয়েটিভ আর কি। সো কারো ইচ্ছা থাকলে এটা দেখতে পারো, সমস্যা নেই। এনিহাউ, আমরা এবার 2 নাম্বারিতে চলে যাই। এই যে 2 নাম্বার যে সিরিজটা, এই 2 নাম্বার সিরিজটার নামে পরে আসতেছি। 2 নাম্বার সিরিজের জন্য এই নিম্ন শক্তির কক্ষপথটাকে হওয়া লাগবে 2 নাম্বার কক্ষপথ, উচ্চ শক্তিগুলো হয়ে যাওয়া লাগবে 3 4 5 ডট ডট ডট। এই সিরিজটাকে আমরা কি নামে ডাকবো? এই সিরিজটাকে আমরা ডাকবো হচ্ছে বামার সিরিজ নামে, এবং এটা আমাদের খুবই প্রিয় সিরিজ। মানে এই সিরিজ যে শক্তির মধ্যে মানে মানে যে শক্তির রেঞ্জের মধ্যে আছে, সেই রেঞ্জটা আমাদের খুব প্রিয়। কারণ ওই রেঞ্জটা যদি আমরা দেখতে না পাইতাম তাহলে আমরা অন্ধ হয়ে যেতাম। কেন? কারণ এটাকে আমরা বলতেছি ভিজিবল বা দৃশ্যমান, বাংলায় লিখতেছি দৃশ্যমান আলোর অঞ্চল। মানে কখনো কোনো ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে 2 নাম্বার কক্ষপথে ফেরত আসে, তখন যে শক্তিটা বিকিরণ হবে ওইটা আমরা কি করতে পারবো? একেবারে খালি চোখে দেখতে পাবো। ওইটার জন্য আলাদা কোনো ইউভি চশমা পরা লাগবে না, কোনো ইনফ্রারেড চশমা পরা লাগবে না, কিছুই লাগবে না, ঠিক আছে? সো এই আলোটা হচ্ছে দৃশ্যমান আলো। সুতরাং আমরা মাথায় ক্লিয়ার রাখবো যে বামার সিরিজ মানে দৃশ্যমান আলো, আর বামার সিরিজ মানে 2 নাম্বার কক্ষপথ নিম্ন শক্তি স্তর হিসেবে, অর্থাৎ দৃশ্যমান আলো গেল। N1 বা নিম্ন শক্তি স্তরের মান যদি 3 হয়, উচ্চ শক্তি স্তরগুলা 4 5 6 ডট ডট ডট, তখন আমরা যে সিরিজটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজ, সরি, প্যাসচেন সিরিজ। এখন প্যাসচেন সিরিজটা কেমন এই বিষয়ে আমি আপাতত পরে লিখতেছি, ওইটার আলো বিষয়ে আমি একটু পরে লিখতেছি। আচ্ছা, 4 নাম্বার যে সিরিজটা, 4 নাম্বার যে সিরিজটা বা 4 এর যেটা আসবে সেটা হচ্ছে নিম্ন কক্ষপথটা হচ্ছে 4, উচ্চ কক্ষপথগুলো হচ্ছে 5 6 7, যেগুলো এখন আবিষ্কার হয় নাই। লাইম্যান বামার প্যাসচেন ব্রাকেট, এটাকে আমরা বলি হচ্ছে ব্রাকেট। অনেকে ব্র্যাকেট লিখে, অনেকে ব্রাকেট লিখে, আহা কালো কালিতে লিখে ফেললো, এনিওয়ে ব্যাপার না, এটাও আমি ফাঁকা রাখতেছি। এরপরে নিম্ন কক্ষপথটা 5, অর্থাৎ উচ্চগুলো হচ্ছে 6 7 এগুলো। এই ক্ষেত্রে আমরা যে সিরিজটা পাবো সেই সিরিজটাকে আমরা বলবো হচ্ছে ফান্ড সিরিজ। কেউ ভুলে ফুন্ড বললো না, আবার জিনিসটা কিন্তু ফান্ড। অলরাইট, মজা করলাম। এই যে বানানটা হচ্ছে FUND মোস্ট প্রবাবলি, নাকি PHUND, আই এম নট শিওর, ভুলে গেছি মনে হচ্ছে। এনিহাউ PHUND বা FUND হোয়াটএভার, কথা হচ্ছে এটা কিন্তু ফুন্ড না, এটা হচ্ছে ফান্ড, ঠিক আছে? এই ফান্ড সিরিজ। তো এই যে 3টা সিরিজ আমরা দেখতেছি, এই 3টা সিরিজই হচ্ছে দৃশ্যমান আলোর বাইরে, এবং এগুলো প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে IR। What the hell is IR? IR হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে IR, ঠিক আছে? ইনফ্রারেডের বাংলা হচ্ছে অবলোহিত, অনেক বেশি লোহিত, ঠিক আছে? সো এই হচ্ছে বিভিন্ন সিরিজ। এই বিভিন্ন সিরিজগুলো জানলে অনেকগুলো এমসিকিউ এর অ্যানসার দিতে পারবে। এখান থেকে প্রচুর এমসিকিউ আসছে বিভিন্ন বছরে, বেশ কিছু এমসিকিউ আসছে। তারপর এখান থেকে কিছু দু একটা অ্যানসার দেওয়া যাবে, মানে ওই যে অঙ্কের জন্য দু একটা জিনিসের অ্যানসার দেওয়া যাবে, সো সেটাও আমরা দেখব।
এবার আমি তোমাদেরকে ওই যে ঢাকা ভার্সিটির কোশ্চেন বলতেছিলাম, কোশ্চেন বলার সময় 1 মার্কসের একটা কোশ্চেন সম্পর্কে কিন্তু কিছু বলি নাই, এই যে 1 মার্কস বাকি ছিল। এবার মজার ব্যাপারটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেনটা কি ছিল জানো? কোশ্চেনটা ছিল বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে 5টি সিরিজের নাম লেখো। আবার রিপিট করতেছি আমি, বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে এই 5টি যে সিরিজ আছে সেই সিরিজগুলোর নাম লিখো। এবং আমি আমার মানে ধারণা তোমরা এতক্ষণে বুঝে গেছো অ্যানসারটা কি। লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ আর ফান্ড সিরিজ। সো এই হচ্ছে গত বছরের কনসেপচুয়াল 3 মার্কসের মোট 3টা কোশ্চেন, ঠিক আছে? তো আমার মনে হয় আমি হালকা করে হলেও একটা আইডিয়া দিতে পারছি যে কনসেপচুয়াল নাম শুনেই ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই জিনিসগুলোর আইডিয়া কিন্তু আমরা অলরেডি এইচএসসি তে পেয়েছি, এগুলো এমন কোনো কঠিন বিষয় না। অলরাইট, সো আমরা যদি আমাদের কনসেপ্টগুলো ঠিক রেখে এগোতে থাকি, আমার মনে হয় আমরা এগুলো পারবো, এগুলো সবই পারবো, কারণ এগুলো বোর্ডেও আছে, আমাদের অ্যাডমিশনও আসতেছে। সো হোয়াই সো সিরিয়াস, কোনো টেনশনের কিছু নেই, আমরা এগুলো নেল ডাউন করবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের মোটামুটি বর্ণালী টর্নালী এই রিলেটেড পড়ালেখা হলো। এখানে আমি একটা ছোট্ট টাফ কোশ্চেন ম্যাথ করাবো, যেটা 2015-16 সালে আসছিল। কোশ্চেনটা এক্সাক্ট কি আমি এটা একটু দেখাচ্ছি, আমি এটা একটু মুছলাম কোশ্চেনটা লিখে। ম্যাথ বলা যায়, হ্যাঁ ম্যাথই অ্যাকচুয়ালি। আমি একটু দেখে বলতেছি কোশ্চেনটা কোন জানি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে বিকিরণ বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? কোশ্চেনটা লিখতেছি, নাহলে পরে আবার বুঝবেন, ঠিক আছে? বিকিরণ বর্ণালীতে, ওই কথাটা লিখলাম না, বিকিরণ বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? সো অনেকের কাছে এটা একটু টাফ লাগতে পারে শুধুমাত্র একটা কারণে। এটা জটিল ভাবে বোঝানো যায় অল্প সময়ে পারবা করতে, কিন্তু আমি জটিল ভাবে বোঝাবো না, আমি একটু সহজ ভাবে বুঝাতে চাই। হালকা বড় হবে কিন্তু সহজে বুঝে যাবে, পরবর্তীতে করতে গেলে বড় আর হবে না, এক ধাক্কাতেই পারবা কাজটা করতে, ঠিক আছে? তো এই বামার সিরিজের জন্য আমাদের প্রথম কথা, এখানে 3টা ইনফরমেশন আছে। একটা হচ্ছে বামার সিরিজ, একটা হচ্ছে সর্বনিম্ন, আর লাস্ট হচ্ছে তরঙ্গ সংখ্যা। সো বামার সিরিজ বলার মানে এখান থেকে আমরা n1 এর ভ্যালুটা কিন্তু লিখে ফেলতে পারি। n1 এর ভ্যালু বামার সিরিজ বা দৃশ্যমান আলোর জন্য কত? 2, ঠিক আছে? এরপরে আমাদের বের করতে বলছে তরঙ্গ সংখ্যা কত। তরঙ্গ সংখ্যা মানে ওই যে n বার যেটা দেখালাম, তরঙ্গ সংখ্যা প্রতি মিটার দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, এই যে এটা কত, এটা বের করতে বলতেছে। আর এই সর্বনিম্ন কথাটা মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। সর্বনিম্ন কথাটা দিয়ে ওরা অ্যাকচুয়ালি কি বলতেছে, n2 এর ভ্যালু বের করতে বলতেছে। n2 হচ্ছে অলওয়েজ n1 + 1, এটা পাশে তোমরা লিখে দিতে পারবে, এটা শর্টকাটে তোমাদের মনে থাকবে। n2 = হচ্ছে n1 + 1, কার জন্য? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাওয়ার জন্য। আর সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা পাওয়ার জন্য আমি সর্বোচ্চর জন্য কি করা লাগবে এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। আমি জাস্ট বলতে চাচ্ছি যে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য এটা একটা শর্টকাট। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য n2 এর মানটা হবে কত? n1 + 1। এটা তোমাদের বোর্ড কোশ্চেনও একবার আসছে মনে হয় এই প্রশ্নটা। সুতরাং শর্টকাট আকারে মনে রাখবা যে উপরে লিখে নিবে এই কথাটা, যে যেহেতু সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার কথা বলা হয়েছে, অর্থাৎ n2 = n1 + 1 গেছে। সো আমাদের এখন তো ভাইয়া বা আপু দেখো খেয়াল করে, আমাদের কিন্তু সব বের হয়ে গেছে। তো আমরা এখন n বারের সূত্রটা বসে ফেলে আসো। n বার = রিডবার্গ RH 1/n1² - 1/n2²। এখানে RH এর ভ্যালু বসানো লাগবে না, যেহেতু এটা আমাদের ক্যালকুলেটর নাই, সুতরাং RH এর ভ্যালু বসানো ছাড়া আমরা সংখ্যাটা বের করে রেখে দেব। অর্থাৎ এখানে আসো কি আসতেছে, তাহলে RH লিখলাম ইনটু n1², n1 মানে হচ্ছে 2, মানে 1/2² মাইনাস হচ্ছে 1/n1 + 1 মানে হচ্ছে 3 হয়ে যাচ্ছে, এই যে 3², অর্থাৎ RH * 1/4 - 1/9। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি চলে আসবে? 4 × 9 = 36, উপরে এটার জন্য বসবে 9, এটার জন্য বসবে 4, 9 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে কত? 5, তাহলে 5/36 आंसर পাই গেছি আমরা। 5/36 RH, দ্যাটস দা आंसर। এই যে এটাই হচ্ছে আমাদের आंसर। এটা এমসিকিউ কোশ্চেন, কিন্তু
তো এই যে এটা একটা অপশনে ছিল, এই অপশনটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে 5/36। সো দেখো কত সোজা। তোমার হয়তো কোশ্চেনটা দেখে যে যখন অঙ্ক করতে যাবে তোমার মনে হতে পারে আপনি তো 3-4 লাইন করলেন স্যার, আপনি আবার বলতেছেন এত অল্প সময় হয়ে যাবে। কিন্তু বাবা তোমরা যখন এই জিনিসগুলো বারবার করতে থাকবা তখন তো তোমার এভাবে বসায় করা লাগবে না, তুমি তো মাথার মধ্যে 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার লিখতে পারবা, তাই না? সো এইভাবেই তোমরা জিনিসটা করতে পারবা। তো এটা একবার প্রশ্ন আসছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার জন্য কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। এবার যদি সর্বনিম্নর বদলে সর্বোচ্চ থাকে তখন আমরা কি করব? ওইটার জন্য এটা তো আমার লেখা হয়ে গেছে, আমি এটা মুছে ফেলতেছি। ওইটার জন্য কি করা লাগবে সেটাও আমি করে দিচ্ছি আসো, ঠিক আছে? ওটা আসে নাই হয়তো, কিন্তু দিতেই তো পারে। সর্বনিম্ন দিছে, সর্বোচ্চ দিলে তুমি কি বলবো তখন? কিছু তো বলার থাকবে না আমাদের। সো ধরো প্রশ্নটা করছে এরকম যে বামার সিরিজের জন্য সর্বোচ্চ কত তরঙ্গ সংখ্যা বা কত তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, এটা একটা কোশ্চেন করছে, ঠিক আছে? সো আবারও যেহেতু বামার সিরিজ বলছে সুতরাং আবারও আমাদের n1 এর মানটা হয়ে যাচ্ছে হচ্ছে 1 আবার বলতেছি n1 এর মান হচ্ছে 2। আর মাথায় রাখবো আমরা সর্বোচ্চ যদি বলে n2 এর মান লিখে দিবা ইনফিনিটি, অর্থাৎ আমাদের এত বাইরে আছে উচ্চ শক্তি স্তরটা যে সেটা ইনফিনিটিতে চলে গেছে। এটা পাশে লিখে দিচ্ছি, খেয়াল রাখবা। সেটা হচ্ছে কখন? সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য, বাকি তো সব সেম। সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য, সো সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার জন্য n1 + 1 আর সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য হচ্ছে ইনফিনিটি বা মানে কি বলো অসীম। n2 এর মান যখন বসাইবে এটার মান আসো বাইর করি, তোমার আমাদের যদি বের করা লাগে আর সংখ্যাটাই করে ফেলি। এই ক্ষেত্রে আসতেছে কি n বার ইকুয়াল টু হচ্ছে rh 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, অর্থাৎ নিচে করি এবার rh ইনটু 1/2 স্কয়ার মাইনাস 1/infinity স্কয়ার। তো স্কয়ার লেখা দরকার নেই, 1/infinity। 1 বা যে কোনো সংখ্যাকে ইনফিনিটি দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে ওটা 0 হয়ে যাবে। এই পুরো সংখ্যাটা যদি 0 হয়ে যায় আমাদের অ্যানসার চলে আসতেছে কত? rh/4, rh/4 आंसर। সো আমরা দুইটা ক্ষেত্রে বের করলাম। ঢাকা ভার্সিটিতে আসছে সর্বনিম্ন সংখ্যার জন্য কত, আমরা এটা সর্বোচ্চ সংখ্যার জন্য কত, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যার জন্য কত হবে সেটাও বের করে ফেলছি। সো দ্যাটস ইট। আমাদের মোটামুটি এই রশ্মি বিকিরণ এই রিলেটেড যে নরমাল প্রশ্ন যা কিছু ছিল সেগুলো সব আমরা অ্যাকচুয়ালি কমপ্লিট করে ফেলছি। আমাদের এখানে আর এক্সট্রা করে কিছু পড়ার নাই। আমরা অ্যাকচুয়ালি পুরো, তোমরা যারা ভয় পাচ্ছ যে স্যার যেভাবে পড়াইতেছে আজকে তো মনে হয় পুরো চ্যাপ্টারই শেষ করে ফেলবে, সো ভয়ের কিছু নাই। আমরা অ্যাকচুয়ালি এই পুরো চ্যাপ্টারটাকে বা মানে পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায়ে টোটাল লেকচার হবে হচ্ছে গিয়ে মোট 20টা। সুতরাং আমি একদিনে খুব বেশি সংখ্যক নিব তা না। অ্যাকচুয়ালি আমি যেমন এই গুণগত রসায়নের পাঠ্যক্রমকে টোটাল 2 ভাগে ভাগ করছি, ঠিক আছে? আজকে আমরা এই যে কনসেপচুয়াল এই অংশগুলো পড়লাম, এই যে রাদারফোর্ড বোর পড়লাম, এরপর তার থেকে কিছু বিকিরণ টিকিরণ পড়লাম। এর সাথে আমরা জাস্ট আজকে আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং তার ব্যবহার। কারণ কোয়ান্টাম সংখ্যা থেকেও প্রচুর জিনিসপত্র আসছে। আজকে এতটুকু পড়া হলে আজকের মতো ক্লাস শেষ হবে। বাকি যে অংশগুলো যেমন দ্রাব্যতা, ক্রোমাটোগ্রাফি, এই টাইপের ব্যাপারগুলো ওখান থেকেও কিছু প্রশ্ন নিয়মিত পর্যবেক্ষণ করে পাওয়া গেছে। সুতরাং ওগুলো আমরা নেক্সট দিন পড়বো। এটা দ্বিতীয় ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো গুণগত রসায়ন, ঠিক আছে? সো আসো আমরা এখন এই যে পরবর্তী যে আমাদের পড়ার নিয়ম নীতিটা সেটা পড়বো, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সমূহ। সো আমার মনে হয় না যে ঢাকা ভার্সিটিতে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে লিখো এটা আসবে, বাট একটা পরমাণুর ইলেকট্রন বা এগুলো রিলেটেড জিনিসপত্র জানতে গেলে কাকে বলে এই ব্যাপারটা জানা খুব জরুরি। আবার এটা বোর্ড কোশ্চেনও আছে। সো সামনে এইচএসসি আসে, আসো শিখে ফেলি যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। সো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে যে পরমাণুর এই যে ইলেকট্রনগুলো সেগুলো তো কক্ষপথে থাকে, এটা আমরা জানি। মানে এই কক্ষপথ বা শক্তি স্তর, এই বোর পরমাণু মডেল অনুসারে এগুলোকে আমরা কি নামে রাখতেছি? শক্তি স্তর, ঠিক আছে? তো পরমাণুর এই যে কি বলে যে কক্ষপথ বা শক্তি স্তরের আকারটা কিরকম, এর আকৃতিটা কিরকম, আকার মানে বড় নাকি ছোট ব্যাপারটা এরকম, ঠিক আছে? আর আকৃতি মানে ওটা কি বেঢপ বা এটা গোলাকার নাকি এটা চার কোণা, এই ব্যাপারটা দিয়ে আমরা বুঝি হচ্ছে আকৃতি, বুঝতে পারছো? সো এই ইলেকট্রন যে কক্ষপথে আছে সেই কক্ষপথের আকার, সেই কক্ষপথের আকৃতি এবং কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস। আমি একটা কথা উল্লেখ করছিলাম যে বোর সাহেব বলছিলেন যে দ্বিমাত্রিক ভাবে সবকিছু হয়, এটা বলেন নাই, তার কথা শুনে মনে হয়েছিল।
কিন্তু আমি ওটা তার সীমাবদ্ধতায় বলছিলাম যে না দ্বিমাত্রিক না, পরবর্তীতে আমরা টের পাবো যে ত্রিমাত্রিক জিনিস আছে অ্যাকচুয়ালি এখানে। সো এই কোয়ান্টাম সংখ্যাগুলো অ্যাকচুয়ালি এই কাজগুলো করতেছে কি, আমি তিনটা কথা লিখি। একটা হচ্ছে কক্ষপথের আকার, আকৃতি। 3 নাম্বার হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইংলিশে ওরিয়েন্টেশন বলে, ত্রিমাত্রিক দিক বিন্যাস। এবং এই যে ঘূর্ণায়মান ইলেকট্রন, এই ইলেকট্রনের স্পিন সেইটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই ব্যাপারটা, এই যে এই সব ব্যাপার স্যাপার এখানে দেখো আমার মোট কিন্তু 4টা জিনিস লেখা আছে, আবারও আমি রিপিট করতেছি, ঠিক আছে? আকার, কক্ষপথের আকার, কক্ষপথের আকৃতি, কক্ষপথের ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস, আর ইলেকট্রনের স্পিনটা কোন দিকে, এই 4টা আলাদা আলাদা জিনিস। এই 4টা জিনিসকে বুঝতে বিজ্ঞানীরা মোট 4টা নাম্বার তৈরি করছেন, যে এই নাম্বারগুলো দিয়ে আমরা এই 4টা জিনিসকে প্রকাশ করতে পারবো। যেমন একটা নাম্বার ধরো, একটা এই আকারের ক্ষেত্রে 1 লেখা আছে বা 2 লেখা আছে, 2 দেখে আমরা বুঝতে পারবো একটা লেখা আছে 1 আর একটা লেখা আছে 2, মানে একটা কক্ষপথের আকারের জায়গায় লেখা আছে 1 আর একটা কক্ষপথের আকারে লেখা আছে 2। এইটা দেখে আমরা বুঝবো কি, যে এই 2 নাম্বার যেটাতে লেখা আছে এই কক্ষপথটার আকার বড়, একের কক্ষপথটার আকার ছোট। তো এইভাবে এই 4টা জিনিসকে প্রকাশ করার জন্য মোট 4টা নাম্বারের প্রয়োজন হয়। এই 4টা নাম্বারকে আমরা কি নামে ডাকি? কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর বা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, পরমাণু তো না, কোয়ান্টাম সংখ্যা। এটা কার? ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা। কারণ ইলেকট্রন কোথায় আছে এটা ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু এই 4টা জিনিসের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? তো আমরা বুঝে যাচ্ছি টোটাল কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা। আমি এগুলো লিখে আসো, আমরা এগুলো আগেও দেখছি, অবশ্যই না দেখা ছাড়া কোনোভাবে এত দূর চলে আসতে পারতাম না। আমি জাস্ট রিমাইন্ড করাই দিই, আমাদের প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা ছিল সেই কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে গিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম, আমি সংখ্যা কথাটা লিখতেছি না, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি জাস্ট প্রধান কোয়ান্টাম লিখে রাখলাম, ঠিক আছে? তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে n দিয়ে। 2 নাম্বার হচ্ছে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী প্রধান কোয়ান্টাম, সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যার স লিখে রাখলাম। এই জিনিসটাকে প্রকাশ করি আমরা l দিয়ে। ইংলিশে এই জিনিসটার নাম হচ্ছে অ্যাজিমুথাল কি বলে যে কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা যেটা দিয়ে দিক বিন্যাস বোঝানো হয় সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে কি দিয়ে? m দিয়ে। লাস্ট 4 নাম্বার যেটা বাংলায় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, কিন্তু এটাকে সবাই প্রিফার করে স্পিন লিখতে। আই ডোন্ট নো, ঘূর্ণন লিখতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না। বাকিগুলো খেয়াল করো, সবগুলো বাংলায় লেখা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় তুমি দেখবা 4 নাম্বারটা লেখা আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এনিহাউ কিছু কিছু জায়গায় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা লেখা আছে। যাই হোক, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? n আর আরেকটা হচ্ছে গিয়ে s। এই 4টা জিনিস দিয়ে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যাকে ব্যাখ্যা করি। এই প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওটা নিয়ে আলোচনা শুরু করি, বাকিগুলো আমরা আসবো। এটা একটু ভালো মতো মনোযোগ দাও, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, অনেক, এবং খুব সিম্পল, তুমি জাস্ট এখানে মনোযোগ দিলেই বুঝে যাবে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা অ্যাকচুয়ালি প্রকাশ করা হচ্ছে কক্ষপথের আকার অথবা কয় নাম্বার কক্ষপথ এটা বোঝাতে প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করা হয়। মানে ইলেকট্রনটা যে কক্ষপথে আছে এটি কততম কক্ষপথ, কততম কক্ষপথ, এবং ওই কক্ষপথের আকারটা কেমন, এই আকারটা কেমন, এই জিনিসটা বুঝতেই অ্যাকচুয়ালি আমাদের এই কোয়ান্টাম নাম্বারটা ব্যবহার করা হয়। তো কিভাবে? ধরো n এর মান 3, n এর মান 3 বলার অর্থ হচ্ছে এই ইলেকট্রনটা আছে তৃতীয় কক্ষপথে। n এর মান 3, এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারতেছি? যে এটা আছে তৃতীয় কক্ষপথে। সেকেন্ড আরেকটা জিনিস এখান থেকে আমরা টের পাচ্ছি, কিন্তু কি? যে আকার, এটার আকার সম্পর্কে আমরা কি আইডিয়া পাচ্ছি? যে যেহেতু এই কক্ষপথটা 3 নাম্বার, অর্থাৎ এই কক্ষপথটার আকার 2 নাম্বার কক্ষপথ যেটা আছে, n এর মান যদি 2 হতো তাহলে যে কক্ষপথটা থাকতো সেটার তুলনায় n = 3 কক্ষপথের আকারটা অনেক বড়। সো এখান থেকে আমরা কক্ষপথ n থেকে আমরা দুইটা আইডিয়া পাচ্ছি, একটা হচ্ছে কততম কক্ষপথ আর আকারটা কি। আর এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ছোট জিনিস আমি লিখে দেই, সেটা হচ্ছে এক একটি কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেই ব্যাপারটা আমরা লিখে ফেলি। আসল কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কক্ষপথে হচ্ছে 2n স্কয়ার। কত? 2n স্কয়ার, ঠিক আছে? যেমন তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2 × 3 স্কয়ার। অলরাইট, that is 3 স্কয়ার means 9,
টু টাইমস 9 ইকুয়াল টু হচ্ছে 18, 18টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। ঠিক আছে, সবসময় যে 18টা থাকবে তা কিন্তু না, আমি বলতেছি সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাপার স্যাপার। প্রধান কোয়ান্টাম সংখ্যার যেহেতু আমরা কক্ষপথ বুঝলাম, এরপরে আমরা 2 নাম্বারিতে চলে যাবো। আসো 2 নাম্বার জিনিসটাকে আমরা কি নামে ডাকতেছি? সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা। সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আমি সহকারী প্রধান লিখে রাখলাম, সহকারী প্রধান শিক্ষক মনে করো না আবার, সহকারী প্রধান কোয়ান্টাম নাম সংখ্যা, কোয়ান্টাম কো সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এই সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে দুই একটা জিনিস বোঝায়। আমি এটাকে প্রথমত বলবো, এটা দ্বারা যে জিনিসটা ডিনোট করে সেই জিনিসটা হচ্ছে উপশক্তি স্তর। একটু খেয়াল করে আমরা দেখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে শক্তি স্তর বা কক্ষপথ বোঝায়, সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? উপশক্তি স্তর বোঝায়। মানে শক্তি স্তরের চেয়ে ছোট একটা জায়গা, যেটাকে আমরা কি নামে ডাকতেছি? উপশক্তি স্তর বোঝায়। এবং এটাকে প্রকাশ করে কি দিয়ে? এল দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ এল এর মানগুলা এক একটা উপশক্তি স্তর বোঝায়। কারণ এই এল এর মানগুলো আমরা কেমনে পাবো? এগুলো তো এক একটা নাম্বার, সুতরাং এগুলো পাওয়ার উপায়টা আসলে কি? এই পাওয়ার উপায় রিলেটেডও আমাদের কিছু ইকুয়েশন দিয়ে দেওয়া আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওই ইকুয়েশনগুলো আমরা দেখে এই ব্যাপারটা সলভ করতে পারি। কিরকম? এই এল এর ভ্যালুটা নির্ভর করে হচ্ছে এন এর উপরে। মানে এল অর্থ হচ্ছে কি বলে, 0 থেকে n-1 পর্যন্ত। অ্যাকচুয়ালি কততম কক্ষপথে আছে সেইটার উপর নির্ভর করে উপশক্তি স্তর কয়টা থাকবে এইটা নির্ভর করে। এল এর মানটা কি? 0 থেকে n-1 পর্যন্ত। ফার্স্টে একটা एग्जांपल দিয়ে আসো। ধরো n এর মান দেওয়া আছে 3, n এর মান 3 দেওয়ার মানে এখান থেকে আমরা l এর মান কি কি পাবো? l পাবো 0 থেকে n-1, মানে একটা পাবো 0, একটা পাবো হচ্ছে 1, আর একটা পাবো হচ্ছে 2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এই যে যখন আমরা 0 পাবো, l এর মান যখন 0, এই l এর মান 0 হলে ওই উপশক্তি স্তরটাকে আমরা কি নামে ডাকি? p উপশক্তি স্তর নামে ডাকি। ঠিক আছে, প্রিন্সিপাল, ইংলিশে এটাকে প্রিন্সিপাল, প্রিন্সিপালকে সংক্ষেপে p ডাকা হচ্ছে। l এর মান যখন আমরা 1 পাবো, তখন এই উপশক্তি স্তরটাকে ডাকা, আরে আল্লাহ কি বলছেন, সরি হ্যাঁ, পড়াতে একটু আনমনা হয়ে গেছিলাম, সরি। l এর মান যখন 0 হবে, তখন ওই উপশক্তি স্তরটাকে আমরা বলবো হচ্ছে s উপশক্তি স্তর। ঠিক আছে, l এর মান যখন 1 হবে, তখন ওই উপশক্তি স্তরটাকে আমরা বলবো হচ্ছে p উপশক্তি স্তর। সুতরাং sp হয়ে গেল। আমি জানি যে তোমরা এগুলো জানো, পরেরটা কি হবে এটাও তোমরা জানো। l এর মান 2 হইলে ওই উপশক্তি স্তরটাকে আমরা বলি হচ্ছে d উপশক্তি স্তর। সো sp d হয়ে গেল। এই ক্ষেত্রে এই তিনটার বেশি পাওয়া যাবে না, কিন্তু কোথাও যদি তোমরা l এর মান 4 পাও, তখন ওই জিনিসটা হয়ে যাবে হচ্ছে f। ঠিক আছে, এগুলো আসছে কেমনে? s জিনিসটা আসছে হচ্ছে স্ফেরিক্যাল থেকে, স্ফেরিক্যালের s, প্রিন্সিপালের p, ডিফিউজের d, আর ফান্ডামেন্টালের f। ঠিক আছে, এই চারটা থেকে এই চারটা জিনিস আসছে। তো এগুলো প্রত্যেকটাকে তাহলে খেয়াল রাখো। আমরা কিন্তু আগে ভুল জিনিস অনেকেই জানতাম, আমরা ডাইরেক্ট বলতাম p অরবিটাল। p কিন্তু অ্যাকচুয়ালি অরবিটাল না। p জিনিসটা কি? একটা উপশক্তি স্তর। d জিনিসটা কি? একটা উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলোকে যখন আমরা আরো ভাগে ভাগ করি, তখন হচ্ছে আমরা পেয়ে যাই হচ্ছে অন্য জিনিসপত্র। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার আসো আমরা আরেকটা এখান থেকে ছোট্ট ইকুয়েশন শিখবো। আমি মুসলাম এটা ইলেকট্রন রিলেটেড আরেকটা ইকুয়েশন আমরা শিখবো। ধরো একটা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, না এখনই না শিখে, এটা আমরা অরবিটাল শেখার পরে তারপরে শিখে আসো। তো আমাদের কোয়ান্টাম সংখ্যা শেষ হয়ে গেল 2টা, আর মাত্র 2টা কোয়ান্টাম সংখ্যা আছে, তাহলে আমাদের আজকের মতো মানে শেষ হয়ে যাবে। সুতরাং ধৈর্য ধরো একটু, এটার পরে আমি কিছু সলভ করে দেবো। ঠিক আছে, তো আসলে আমরা 3 নাম্বার এটা দেখি, কি বলে কোয়ান্টাম সংখ্যাটা দেখি। সেটাকে আমরা বলতেছি হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। হোয়াট ইজ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা? ইংলিশে ম্যাগনেটিক বুঝতেই পারতেছি, প্রকাশ করি হচ্ছে m দিয়ে। এই কোয়ান্টাম সংখ্যাটা প্রকাশ করে যে একটা উপশক্তি স্তরের মধ্যে, হ্যাঁ, যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলা কোন অক্ষ বরাবর সজ্জিত হবে, বা তাদের অরবিটালগুলো কোন অক্ষ বরাবর সজ্জিত হবে, এই ব্যাপারটা যে কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করা হয় সেটাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে, যেটা সেটা হচ্ছে যে কি দরকার, মানে কেন ইলেকট্রনগুলা অ্যাকচুয়ালি এই মানে ত্রিমাত্রিক দিক বিন্যাসে যাবে?
এটার কারণটা হচ্ছে আমরা জানি অলরেডি আমরা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে দেখে আসছি যে পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ আছে আর বাইরে ইলেকট্রন নেগেটিভ। এই যে এরা যে একে অন্যকে আকর্ষণ করবে, এই আকর্ষণের ফলে সেখানে একটা কি ঘটবে, এটা বিদ্যুৎ ক্ষেত্রের তৈরি হবে। ওই বিদ্যুৎ ক্ষেত্র বা এই যে ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হবে, ওই ইলেকট্রিক ফিল্ডের ভেতরে ইলেকট্রনগুলো যখন বিন্যস্ত হতে যাবে, তারা যে কোনো জায়গায় চাইলেই কিন্তু বিন্যস্ত হতে পারবে না। তাদের থাকার নির্দিষ্ট দিক থাকা লাগবে। চৌম্বক ক্ষেত্রের সাথে একটা নির্দিষ্ট কোণে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাদের নির্দিষ্ট দিক থাকা লাগবে। ওই দিকগুলোকে প্রকাশ করতে গিয়ে আমরা কি ব্যবহার করতেছি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং এটাকে প্রকাশ করতেছি কি দিয়ে, এম দিয়ে। আর এই এম দিয়ে, এবার এই এম দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়, অরবিটালকে প্রকাশ করে বা অরবিটাল বোঝায়। এম দিয়ে আমরা কাকে নির্দেশ করি, অরবিটালকে নির্দেশ করি। এই এম এর মানটা কিসের উপর নির্ভর করে, উপশক্তি স্তরের উপর নির্ভর করে। কি m ইকুয়াল টু হচ্ছে 2 × 12 + 1, এটা একটা সূত্র। আর আরেকভাবে বলা যায় 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত, এই কথাটাও তুমি বলতে পারো যে 0 থেকে শুরু হবে এবং প্লাস মাইনাস l পর্যন্ত ভেতরে যতগুলো আছে সবগুলাই নেওয়া লাগবে। যেমন একটা উদাহরণ ধরো, l এর মান হচ্ছে গিয়ে 1, যখন l এর মান 1 হবে তখন m এর মান হয়ে যাবে কি, মধ্যখানে 0 বসালাম, একদিকে -1 আর একদিকে হচ্ছে +1। তুমি চাইলে 0 +1 -1 এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। অর্থাৎ আমরা l এর একটা মানের জন্য m এর তিনটা মান পাচ্ছি, ঠিক আছে। এই তিনটা মান তাই লিখছি আমি 0 থেকে +-l পর্যন্ত। সো একটা হচ্ছে -1, একটা 0 আর একটা +1। এই যে এখানে যে তিনটা m এর মান পাইছি, এই তিনটা m এর মানই হচ্ছে এই উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা। অর্থাৎ এই ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা কত, 3, -1 একটা, 0 একটা আর +1 একটা। এবার আমরা অরবিটালের আইডিয়া পেয়ে গেছি। এখান থেকে আমরা একটা ক্লিয়ার হলাম। একটু আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, সেটা খেয়াল রেখে যে l এর মান যখন 1 হয় তখন ওই উপশক্তি স্তরকে আমরা ডাকি হচ্ছে p নাম, এটার নাম হচ্ছে p। এবং এই p উপশক্তি স্তরের টোটাল অরবিটাল আছে কয়টা, 3টা। এই 3টা অরবিটালকে আমরা 3টা ভিন্ন ভিন্ন নামে প্রকাশ করি, px, py আর হচ্ছে pz। সো আমরা কখনোই p অরবিটাল, আমরা অলওয়েজ বলি বটে, বইয়েও লেখা আছে p অরবিটাল বিভিন্ন জায়গায়, অ্যাকচুয়ালি p কিন্তু অরবিটাল না। p জিনিসটা কি, p হচ্ছে উপশক্তি স্তর, অলরাইট। আর অরবিটালগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা, px, py, pz। এদেরকে সবগুলোকে একত্রে মাঝে মধ্যে ডাকে কি নামে, p অরবিটাল নামে, কিন্তু অ্যাকচুয়ালি p জিনিসটাকে এক একটা উপশক্তি স্তর। সুতরাং আমরা m রিলেটেড আইডিয়াটাও পেয়ে গেলাম, অলমোস্ট শেষ। আমি শুধু এক একটা m এর ক্ষেত্রে কি কি জিনিস আসে এই জিনিসটা একটু করে দেখাবো। ধরো l এর মান হচ্ছে 0, l এর মান 0 হওয়ার অর্থ হচ্ছে s উপশক্তি স্তর, আমি s উপ লিখে রাখলাম, ঠিক আছে। l এর মান 0 হলে m এর মানটা হবে 0, অর্থাৎ এখানে অরবিটাল কয়টা, একটি অরবিটাল, একটি অরবিটাল, ঠিক আছে। m এর মান 0 হওয়া মানে একটাই মান আছে, সুতরাং একটি অরবিটাল। l এর মান যখন 1 হবে তখন আমরা m এর কিন্তু তিনটা ভ্যালু পাইছিলাম, 0 +1 -1, অর্থাৎ এখানে মোট তিনটা ভ্যালু পেয়েছি। অর্থাৎ এখানে মোট কয়টা অরবিটাল আছে, 3টি অরবিটাল আছে। সো এটাও গেল আমাদের। এইভাবে আমরা l এর মান বাড়াইতে থাকবো, দেখবো কি আসে শেষ পর্যন্ত। l এর মান যখন 2 হবে তখন m এর মানগুলো হয়ে যাবে 0 +2 +1 -2 -1। এখানে হিসাব করলে আমরা দেখতে পাবো টোটাল 5টা মান, অর্থাৎ 5টা যেহেতু ভ্যালু, সুতরাং আমরা মোট অরবিটাল পেয়ে যাব হচ্ছে 5টি অরবিটাল, অলরাইট। এগুলো কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনও আসে, সুতরাং বি প্রিপেয়ার্ড ফর দিস। এগুলো একটু ভালোভাবে পড়ো সবাই প্লিজ। লাস্টলি l এর মান যদি m এর মান হয়ে যাবে 4, কি লিখতেছে আল্লাহ, সরি l এর মান যদি 3 হয় তখন 0 +3 +2 +1 -3 -1 -2 -3, তোমরা ইচ্ছা মতো লিখতে পারো, সমস্যা নেই। এখানে টোটাল ভ্যালু আছে হচ্ছে 7টা, অর্থাৎ এখানে অরবিটাল হচ্ছে মোট, কি অদ্ভুত বাংলার মধ্যে ইংলিশ লিখে কি একটা কাজ করছে, 7টি অরবিটাল। সো দ্যাটস ইট। এইভাবে আমরা অরবিটালের সংখ্যা l থেকে বের করতে পারি। ইটসেলফ l, এখানে l এর কোন কোন মান ব্যবহার করছি আমরা দেখো, 0 1 2 3, অর্থাৎ এখানে n এর মানটা হচ্ছে 4। n এর মান যখন 4 হয় তখনই l এর মানগুলা 0 থেকে 3 পর্যন্ত হয়। তো n এর মান 4 হলে টোটাল কয়টা অরবিটাল এটা আমরা বের করে ফেলছি, টোটাল উপশক্তি স্তর কয়টা বের করে ফেলছি। আরেকটা জিনিস মাথায় রাখবা,
প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে টোটাল যে অরবিটাল সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে তোমরা সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাবে। সো এটাও গেল আমাদের মোট হয়ে গেছে, আমি এটাও মুছে ফেললাম। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাও শেষ। লাস্ট একেবারে সোজা যে জিনিসটা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, সো হোয়াট ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার? এস দিয়ে প্রকাশ করি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে এস। এস হচ্ছে যে একটা, এবার তো অরবিটাল আমরা বললাম একটু আগে যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তো ওই 2টা ইলেকট্রনের মধ্যে কিছু না কিছু তো পার্থক্য থাকবে। ওই পার্থক্যটাই আমরা কি দিয়ে প্রকাশ করি? স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ওই পার্থক্যটা প্রকাশ করি। কিরকম? এস, একটা ইলেকট্রনের এস যদি হয় প্লাস হাফ, আর একটা ইলেকট্রনের এস হয় হচ্ছে মাইনাস হাফ। এটা দিয়ে আমরা যদি বুঝাই হচ্ছে, যদি খেয়াল রেখে আমি প্লাস দিয়ে ক্লকওয়াইজ বুঝাইতে পারি, প্লাস দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজও বুঝাইতে পারি। তো ধরলাম এক্ষেত্রে এটা হচ্ছে ক্লকওয়াইজ, প্লাসটা হচ্ছে ক্লকওয়াইজ। সো এস এর একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ দিকে ঘূর্ণায়মান হয়, ক্লকওয়াইজ মানে এই যে এদিকে ঘড়ি যেদিকে ঘোরে, তাহলে আরেকটা ইলেকট্রন ঘুরবে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো এই যে প্লাস হাফ কি মাইনাস হাফ, এই ব্যাপারটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা ইলেকট্রনের সাপেক্ষে অন্য ইলেকট্রনটা কিভাবে ঘুরতেছে। ঠিক আছে? সো আমাদের এরকম 4টা নাম্বার হয়ে গেছে, 4টা জিনিস হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা এবার এটার যে অবজেক্টিভ গুলো, এখান থেকে কি টাইপের অবজেক্টিভ আসছে, কেমনে আমরা এগুলো অ্যানসার করব, সেই জিনিসটা দেখবো এখন। আসো দেখে ফেলি। সেই জিনিসটা শুরুতে আমরা দেখে ফেলি। আসো যেটা শিখি সেটা হচ্ছে যে কোশ্চেন ছিল একটা এরকম যে নিম্নের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? 4টা অপশন দেওয়া আছে। এটা মোস্ট প্রবাবলি আসছে কত? 2013-14 তে মনে হয়। সেটগুলো দেওয়া আছে এইভাবে, 4টা সেট দেওয়া আছে, বুঝছো? এবিসিডি করে ক খ গ ঘ করে চলে। n = 2, l = 1, m = 0 আর s হচ্ছে প্লাস হাফ। এটা হচ্ছে একটা অপশন খ। 3 1 2 মাইনাস হাফ, 3 1 2 মাইনাস হাফ। গ 1 0 0 মাইনাস হাফ, 1 0 0 মাইনাস হাফ। আর ঘ হয়ে গেল 2 0 0 প্লাস হাফ, 2 0 0 প্লাস হাফ। সো এই হচ্ছে 4টা অপশন। আমাদের 4টা অপশনের মধ্যে কোনটা ভ্যালিড না, কোনটা ঠিক না সেটা বের করতে হবে। সো আমরা আসো প্রথমটা পর্যালোচনা করি। আমরা জানি এই যে n এর মান 2 হলে l এর মানটা আমরা জানি, n এর মান 2 হলে l এর মান হচ্ছে 3, কি বলে যে 2টা হতে পারে, একটা হচ্ছে 0 আর একটা 1। দেখো l এর মান 1 আছে, ঠিক আছে। আবার l এর মান 1 হলে m এর মান -1 0 +1 তিনটা হতে পারে, আছে s। সুতরাং এটা পসিবল, এটা নিয়ে সমস্যা নাই। এই যে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, অ্যানসার বের হয়ে যাবে। অ্যাকচুয়ালি গ দিয়ে করা উচিত ছিল, তাহলে ঠিক হতো, কারণ 2 নম্বরে আমরা অ্যানসার পেয়ে গেছি, দেখে বুঝে গেছি আমরা জিনিসটা যে n এর মানটা একটু খেয়াল করে আসো। n এর মান 3 হওয়ার অর্থ l এর মান হচ্ছে 0 1 আর 2 হওয়া। l এর মান যখন 0 তখন m এর মান হচ্ছে 0, ঠিক আছে। l এর মান যখন 1 তখন m এর মান হচ্ছে -1 0 আর হচ্ছে +1। আর l এর মান যখন 2 তখন হচ্ছে -2 -1 0 +1 +2। একটু খেয়াল করলে দেখবা যে l এর এই তিনটা মানের জন্য আমরা সর্বোচ্চ কি পাইতে পারি। ও আচ্ছা, পাইতেছি তো, এটাও তো ঠিক আছে। এটা ভুল করছে নাকি? ও আচ্ছা, আমি সরি এখানে যে জিনিসটা হয়েছে একটু খেয়াল করে দেখো। হ্যাঁ ঠিক আছে, এটাই ভুল আমাদের। কি হয়েছে এখানে একটু খেয়াল করো। এই যে এই অপশনটা দেখো, n এর মান 3 দেওয়া আছে, l এর মান 1 দেওয়া আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। n এর মান 3 হলে l এর ভ্যালুটা 1 হওয়া পসিবল, কিন্তু যখন l এর মানটা 1 হয় তখন m এর কি কি মান হওয়া পসিবল একটু খেয়াল করে দেখো। এটা -1 হওয়া সম্ভব, একটা 0 হওয়া সম্ভব আর একটা +1 হওয়া সম্ভব। কিন্তু এই অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটাই +2 দেওয়া আছে। এই যে +2, এখানে কি আমরা পাচ্ছি জিনিসটা +2 কি হওয়া সম্ভব? l এর মান 1 হলে m এর ভ্যালু কি কখনো +2 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। সুতরাং এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার যে এই জিনিসটা সম্ভব না হওয়া। এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে বাকি দুইটা এক্স্যাক্টলি ঠিকঠাক আছে।
তোমরা নিজেরা পরে মিলাই নিবা যে বাকি তিনটা ঠিকঠাক আছে কিনা, তাহলে হয়ে যাবে। এরকম দুইটা আরেকটা কোশ্চেন আছে যে এটাও এমসিকিউ, আমরা জাস্ট কোশ্চেনটা উপরে লিখবো, অ্যানসারটা বের করে ফেলবো। ওদের কোশ্চেনটা হচ্ছে কি, এটা আসছে কোন সালে, এটা আসছে 2014-15 সালে, যে 2p অরবিটালের জন্য nl ও m এর মান বের করো। এটা আমার যতদূর মনে পড়ে এটা বোর্ড কোশ্চেনে আসছিল যে 2p এর জন্য nl আর m এর মান কত, এটা দেখাতে বলতেছে, ঠিক আছে। সো আমরা আসলে 2p কে ডাইসেক্ট করি। 2p বলার অর্থ যে 2, এই 2 বলার অর্থ হচ্ছে n এর মান হচ্ছে 2, ঠিক আছে। আবার p বলার অর্থ হচ্ছে, আমরা আগে শিখছি, p বলার অর্থ হচ্ছে l এর মান হচ্ছে 1, অলরাইট। আবার আমরা এটাও জানি যে l এর মান যদি 1 হয় তাহলে m এর মানগুলো কি কি হয়, -1 0 +1। সো আমাদের অ্যানসারটা হয়ে যাবে 2 1 আর এটা সেট -1 0 +1, এই সেটটা। এটা হচ্ছে এরকম একটা অপশনে আছে, চারটা অপশনের মধ্যে এটা একটা অপশন যেখানে দেখা যাচ্ছে হচ্ছে যে 2 1 আর -1 0 আর +1 আছে। সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার। সো এই জিনিসটা গেল। এরপরে আরো দুই একটা ছোটখাটো প্রশ্ন আছে, এখান থেকে আমি একটু বের করে তোমাদেরকে বলতেছি। এখানে যেমন আরেকটা কোশ্চেন আমাদের এমসিকিউ আমি এখনই খুঁজে পেলাম, সেটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়, এটা ঢাকা ভার্সিটির কোশ্চেন। সো আমরা অলরেডি জানি যে দৃশ্যমান অঞ্চল দেখা যায় কোনটার জন্য, বামার সিরিজের জন্য। এরকম আরো অনেকগুলো কোশ্চেন আছে। সুতরাং মোটামুটি আমি আমার ধারণা যে তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে এই জিনিসগুলোর অ্যানসার দিতে হবে। এখানে এই যে এবার আরেকটা কোশ্চেন ঢাকা ভার্সিটি, অ্যাকচুয়ালি হ্যাঁ ঢাকা ভার্সিটি, যে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ধারণ ক্ষমতা গণনা করো। পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন, অর্থাৎ n এর মান হচ্ছে 5। n এর মান 5 হলে সূত্রটা আমরা জানি 2n স্কয়ার 2 * 5 স্কয়ার, দ্যাট ইজ 5 5 25 দুগুণে 50, 50টা সর্বোচ্চ ইলেকট্রন। সো এটা হচ্ছে আমাদের অ্যানসার। এইভাবে আমরা অনেকগুলো অ্যানসার করতে পারি। তোমরা নিজেরা একটু কোশ্চেন ব্যাংক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো এই কোশ্চেন ব্যাংক অনুসারে সুন্দর করে এগুলো একটু ব্যাখ্যা করে ফেলবা, কোনো ঝামেলাই হবে না আমি আশা করি। তো এই গেল হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড পড়ালেখা। এর বাইরে ছোটখাটো দুই একটা বোর্ড কোশ্চেন থেকে আমার মনে হয় কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারে, যে এরকম যে আসলে তোমাদেরকে ব্যাখ্যা করে জিনিসটা খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু দিয়ে দেয় মাঝে মধ্যে যে 3D ও 4S এটার মধ্যে কে বেশি শক্তিশালী, এই 3D ও 4S এর মধ্যে কার শক্তি বেশি। আমার মনে হয় এটা অনেকবারই পড়ছো তোমরা, আমি একটু ঝালাই করে ফেলি। কনসেপচুয়াল কোশ্চেন, ওই যে 1.5 মার্কসের জন্য বা 1 মার্কসের জন্য ঢাকা ভার্সিটির জন্য এরকম কোশ্চেন আসতে পারে। দ্যাটস আমি আবার বলতেছি জিনিসটা 3D ও 4S এর মধ্যে কার শক্তি বেশি। এখানে কনফিউশনের ব্যাপারটা কি, 3D এর মধ্যে n এর মান হচ্ছে 3, 4S এর মধ্যে n এর মান হচ্ছে 4। সো আমি তখন বলছিলাম একটা কথা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের শক্তি বোঝায়, ঠিক আছে। তো সেই আইডিয়া থেকে দেখলে আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু 4 নম্বর কক্ষপথ, ওর শক্তিটাই বেশি হওয়া উচিত ছিল। কিন্তু অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনের শক্তি বা একটা অরবিটালের শক্তি কোনটার উপর নির্ভর করে জানো, নির্ভর করে হচ্ছে অরবিটালের শক্তিটা আমরা বের করি n + l এর উপরে। মানে n + l দিয়ে আমরা কি বের করি, অরবিটালের শক্তি। 3 নম্বর কক্ষপথের থেকে 4 নম্বর কক্ষপথ বেশি শক্তিশালী, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এখানে কিন্তু কক্ষপথ নিয়ে আলোচনা করতেছি না, এখানে আমরা অরবিটাল নিয়ে আলোচনা করতেছি, 3D অরবিটাল আর 4S অরবিটাল, ঠিক আছে। অরবিটালের শক্তি যখন আমরা বিবেচনা করব ওটা হচ্ছে n + l। তো এখানে 3D এর ক্ষেত্রে আমরা যদি n + এই যে 3D এর ক্ষেত্রে আসলে n + l বের করি, কি আসবে, 3D এর ক্ষেত্রে n + l আসবে হচ্ছে n এর মান 3, আর b বলার মানে হচ্ছে n এর মান হচ্ছে 0 1 2 3, কি বলতেছি 0 1 2 দুইটা, 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p, আর 2 মানে হচ্ছে গিয়ে d। সো 3 আর 2 এর টোটাল শক্তি হয়ে যাচ্ছে 5। আর এই 4s এর জন্য n এর মান হচ্ছে 4, কিন্তু s এর জন্য l এর মান হচ্ছে 0, আমরা দেখতে পাচ্ছি 4। সুতরাং এই যে এখান থেকে প্রতিভাত হচ্ছে যে 3D এর ক্ষেত্রে টোটাল শক্তি 5, 4s এর ক্ষেত্রে টোটাল শক্তি হচ্ছে 4, এর ক্ষেত্রে n + l এর মান বেশি, তাই এটার শক্তি বেশি। আশা করি এগুলো ব্যাখ্যা হয়ে গেছে। সো এই গেল মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার, আমাদের অনেকগুলো জিনিস আমরা পড়ে ফেলছি। আমাদের চ্যাপ্টার অর্ধেক শেষ হয়ে গেছে, একটা বড় অংশ শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমি আশা করি নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটার বাকি অংশটুকুও শেষ করে ফেলবো। তোমরা আপডেটেড থেকো। আর এই লকডাউনে আমি জানি যে এই সময়টাই পড়ালেখা করাটা বেশ টাফ, ঠিক আছে, আমি বুঝতে পারতেছি ব্যাপারটা, বলে ফিল করতে পারতেছি। যদি আমার পড়ালেখা করা লাগে না, হিস্ট্রি ফিল করতে পারতেছি, বাট
আমার মনে হয় এখন যদি একটু কষ্ট করে তোমরা নিয়মিত একটু একটু করে পড়ো, তোমরা অ্যাডমিশনের সময় এবং বোর্ড পরীক্ষা দুইটার সময় প্রচন্ড উপকার পাবে। কারণ এটা নিশ্চিত আমি যে লকডাউনটা বা এই অচল অবস্থাটা একটু কাটলেই পরীক্ষাটা দিয়ে দিবে, তোমাদেরকে ঝুলায় রাখবে না। সো বেস্ট অফ লাক ফর দ্যাট এন্ড ফর এভরিথিং দ্যাট ইজ কামিং ইন ইউর লাইফ ইন ফিউচার। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।